টেন্থ হাউস হবে। বলুন টেন্থ হাউসের ব্যাপারে কি জানেন? 10th হাউসে হচ্ছে টেন্থ হাউসের অধিপতি গ্রহ কোনটা? 10th হাউসের অধিপতি হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন। কেন স্যাটার্নকে রেখেছে টেন্থ হাউসে? স্যাটার্ন হচ্ছে কর্মের কারক। কর্মের কারক। আর কর্মের কারক, তারপরে কর্মের কারক, তারপর বলুন। টেন্থ হাউস থেকে আমরা কি দেখি? 10th হাউসে তো আমরা দেখি প্রফেশন, বিজনেস, যেটা মানে যার যেটা। না, টেন্থ হাউস থেকে বিজনেস দেখি না, বিজনেস তো সেভেন্থ হাউস থেকে দেখি। হ্যাঁ, 7th হাউসের বিজনেস, তো প্রফেশন তো ওয়ান। টেন্থ হাউস থেকে ওভারঅল কেরিয়ার, টেন্থ হাউস থেকে ওভারঅল কেরিয়ার, সেই কেরিয়ার কেমন হবে সেটা বোঝায়, কিন্তু সেটা বিজনেস হবে না জব হবে সেটা বোঝায় না। সেটা দেখতে গেলে জবের জন্য 6th হাউস আর বিজনেসের জন্য 7th হাউস। আর 10th হাউস থেকে আমরা ওভারঅল কেরিয়ার দেখি। কিছু কিছু মানুষ আছে যারা বিজনেস জব দুটোই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টোটাল যে ওভারঅল কেরিয়ার আমরা 10th হাউস থেকে দেখবো। 10th হাউস হচ্ছে কর্মের জায়গা, সেখানে শনিদেবকে রেখেছে। কিন্তু একটা দেখুন, একটা খুব কনফ্লিক্টিং ব্যাপার যে 10th হাউস থেকে আমরা স্ট্যাটাস দেখি। হ্যাঁ, স্ট্যাটাস দেখি, আমাদের মান সম্মান এসব দেখি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা সেখানে শনিদেবকে রেখেছে কেন? সেখানে তো রবিকে রাখতে হতো। রবি মানে স্ট্যাটাস, মান সম্মান, তাই না? তার অধিপতি গ্রহ শনি কি করে হলো? মকর রাশিকে 10th হাউসে কেন রাখে? না, আপনি একবার আমাকে বলেছেন যে ভেনাসের একটা আই স্যাটার্ন নিয়ে নেয়। মানে ভেনাসের বৈভবটা উনি মানে ইলিগালি মানে চোখে রেখেছিলেন বলে ওনার একটা মানে চোখ উনি নিয়ে নেন। ফলে ওনার মধ্যে যখন ওই চোখটা ওনার আন্ডারে চলে যাচ্ছে, তখন তার মধ্যে একটা বৈভবতার একটা বিষয়বস্তু বা এনার্জি থাকবে। হ্যাঁ, সেটা তো শুক্রের কথা বলছেন আপনি, কিন্তু শুক্রের একটা অংশ উনি নিয়ে নিয়েছিলেন। মানে সেটা তো শুক্রের কথা বলছেন আপনি। আমি বলছি সানের কথা। সান কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা যখন নেম ফেম স্ট্যাটাস, আমরা সানকে কি দেখি? নেম ফেম স্ট্যাটাস, তাই না? আমরা 10th হাউসকেও সেই হিসাবেই দেখি। 10th হাউসকেও আমরা কিন্তু নেম ফেম স্ট্যাটাস কর্ম এইসব গুলো দেখি। তা সেখানে তার অধিপতি গ্রহকে কেন শনি রাখলো? এই অধিপতি গ্রহ কেন শনিদেব? এটা বলতে পারবো না। শনিদেব হচ্ছে কর্মের কারক। আপনার নেম ফেম স্ট্যাটাস তখনই আপনি পাবেন যখন আপনি আপনার কর্ম ঠিক করতে পারবেন। মানে শনিদেবকে আপনি ঠিক করতে পারলে তবেই আপনি রবির দেবের ঐশ্বর্য পাবেন। শনিদেবকে ঠিক করতে না পারলে রবির ঐশ্বর্য আপনি পাবেন না। যাদের কর্ম বাজে তারা সাময়িক কিছু সময়ের জন্য প্রচুর উন্নতি করবে, লোক সমাজের কাছে প্রচুর নাম খ্যাতি পাবে, কিন্তু তারপরে তারা বদনাম হয়ে যাবে এবং তাদের লস হবে। সুতরাং আপনাকে শনিদেবকে প্রপার রাখতে পারলে তবেই আপনার মান সম্মান খ্যাতি দীর্ঘদিন থাকবে। আর তা না হলে কি হবে? শনিদেব অনেকে আছে যারা নেগেটিভ ভাবে খ্যাতি উপার্জন করে, অনেকে আছে পজিটিভ ভাবে খ্যাতি উপার্জন করে। আজকে ওসামা বিন লাদেনকে আমরা নেগেটিভ উপায়ে খ্যাতির কথা বলতে পারি, আবার পজিটিভ উপায়ে সচিন তেন্ডুলকারকে বলতে পারি একটা ক্রিকেট খেলে একটা ভারতরত্ন হয়েছে। এই দুটো দিকের পার্থক্য আছে, ঠিক আছে? সেখানে আপনার শনিদেবের লিগালি করে, আমরা অনেকে ইলিগালি ভাবেও মানে মান সম্মান এইগুলো একটা হচ্ছে ওপর দেখানোর জিনিস, আর একটা হচ্ছে প্রকৃতভাবে কাউকে মান সম্মান মানে সম্মানিত করা বা তার প্রতি শ্রদ্ধা থাকা, তাই না? একটা গুন্ডাকেও লোকে সমীহ করে চলে, তা বলে তার মান সম্মান বিশাল আমরা বলতে পারি না। কিন্তু একটা ডাক্তার বাবুকেও লোকে সমীহ করে চলে, কিন্তু তার একটা মান সম্মান আছে, সেটা আমরা বলতে পারি। সুতরাং এই নয়
যে এই লোকটা তো প্রচুর মান সম্মান পায়, মানে এই লোকটা প্রচুর মান সম্মান অন্তর থেকে পাচ্ছে তা নয়। ওপর ওপর দেখাচ্ছে কারণ তার শক্তি আছে বলে, এখানে শক্তির ব্যাপার চলে আসছে। যার কাছে শক্তি থাকবে তাকে লোকে মানবে। হ্যাঁ, ভেতরে শক্তি, ভেতরে নাকি অস্ত্র, গালাগালি করুক এগুলো। যাই করুক, কিন্তু তাকে মানবে, তার সামনে তাকে মানতেই হবে, কারণ তার মধ্যে শক্তি আছে। কিন্তু যখনই মান সম্মান বা প্রকৃত শ্রদ্ধার কথা আসবে তখন কিন্তু অন্তর থেকে আসবে, ভেতর থেকে আসবে, আদারওয়াইজ ওইটাকে আমরা মান সম্মান বলবো না। হুম, 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 তাই ওখানে শনিদেবের কর্ম কর্ম যদি ঠিক না থাকে তাহলে সম্মান মান এগুলো পাওয়া যাবে না। হ্যাঁ, রবিদেব দশম ভাবে কি হয়, দিক বলি হয়, দিক বলি। হুম, দশম ভাব হচ্ছে দক্ষিণ দিক। রবি পূর্ব দিক থেকে উদয় হয়, আমরা ছোট বয়স থেকে পড়েছি। হুম, সূর্য কোন দিক থেকে উদয় হয়? পূর্ব দিকে। পূর্ব দিক। পূর্ব হচ্ছে আপনার লগ্ন, হ্যাঁ, আর দশম হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য উঠে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে হ্যাঁ, 10th হাউসে যাচ্ছে। 10th হাউসে যখন যায় সূর্য হচ্ছে মাথার উপরে, তাই হ্যাঁ, মাথার হ্যাঁ, উপরে যখন সূর্যদেব থাকে তখন সূর্যদেবের গরিমা বা সূর্যদেবের যে গরম সবচেয়ে বেশি থাকে। ইন্টেন্সিটিটা বেশি হয়। হ্যাঁ, তাই 12টা 12:30 1টার সময় যাদের জন্ম হয় হুম, তাদের কিন্তু রবি 10th হাউসে থাকার চান্সেস মানে বেশিরভাগই 10th হাউসে বা 11th হাউসে থাকে, 11টা থেকে 12টার ভেতরে যাদের জন্ম হয়, আচ্ছা, কারণ আচ্ছা, রবি তখন ফুল পাওয়ারে আছে তার মাথার উপরে। আচ্ছা, তাই রবি ওখানে দিক বলি হয়। আবার রবি 7th হাউস মানে দক্ষিণ থেকে আস্তে 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 এবার পশ্চিম দিকে এলো। হুম, পশ্চিম দিকে কি হচ্ছে, রবি অস্ত চলে যাচ্ছে, মানে 7th হাউসে রবির পাওয়ার কমলো, রবি অস্ত যাচ্ছে। হুম, ঠিক আছে। হুম, আর 7th হাউস থেকে যেই 4th হাউসে চলে এলো, রবিকে আর দেখা যায় না, রবি অন্ধকারে চলে গেছে। হুম, হুম, মানে রবি পূর্ব দিকে পশ্চিম থেকে একটা হচ্ছে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পশ্চিমে গেল, পশ্চিম থেকে রবি চলে এলো কোথায়, উত্তর। উত্তরে। হুম, তাহলে উত্তরে রবিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম, তাহলে আমরা যদি দেখি পিতার কারক হচ্ছে রবি, তাহলে রবির পাওয়ার কখন ডাউন হয়ে যাচ্ছে, 7th হাউসের পর থেকে। হ্যাঁ, হ্যাঁ, কারণ তার রবি ঢলে যাচ্ছে, অস্ত যাচ্ছে। হুম, 7th হাউসে রবি হুম, অন্ধকারের দিকে এগোচ্ছে, 4th হাউসে রবি অন্ধকারে আছে, হুম, আর লগ্নে রবি সবে সবে উদয় হয়েছে। সেই রবিরও পাওয়ার কিন্তু খুব একটা বিশাল নয়। তা রবির পাওয়ার কোন দিকে থাকে, লগ্ন থেকে 7th হাউসের ভেতরে যদি রবি থাকে, 12th হাউসে রবি, 11th হাউসে রবি, 10th হাউসে রবি, 9th হাউসে রবি, 8th হাউসে রবি, তার রবির পাওয়ার আছে, মোটের উপর পাওয়ার আছে। যত দূরে যেতে থাকবে তত পাওয়ার থাকবে, মানে লগ্ন থেকে দূরে। 10th হাউসের কাছাকাছি যদি থাকে, যেমন 10th হাউস, 11th হাউস, 9th হাউস, তাহলে রবি ফুল পাওয়ার। 8th হাউস আর 12th হাউস থাকলে রবি পাওয়ার একটু কমলো, আর লগ্ন আর সপ্তমে থাকলে রবি পাওয়ার অনেকটা কমলো। আর সপ্তম আর লগ্নের পরে অর্থাৎ 6, 6, 5, 4, 3, 2 এর মধ্যে থাকলে রবির পাওয়ার নেই বললেই চলে, কম। হুম, হুম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 10th হাউস আমরা মান সম্মান এইগুলোকে দেখি, পিতাকে দেখি। যখন যখন ছেলে বড় হয়ে যায়, কাজবাজ করতে থাকে, নিজে স্বাবলম্বী হয়ে যায়, তখন আমরা পিতার ঘর 10th হাউস থেকে দেখি। হুম, 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 তাই তো, সেটাই তো নাকি? হ্যাঁ, 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 আপনি অন্য অ্যাঙ্গেলে কথা বললেন। হ্যাঁ, মানে এটা সাধারণ ভাবে নয়, মানে যেটা যেটা আমরা জানি যে অ্যাকচুয়ালি যেভাবে জানি, এটা এটা একটা অন্য দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যাটা করলেন, রাইট? তা আপনি কি বুঝলেন একটু বলুন। আপনি যেটা বললেন সেটা কি বুঝলাম? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে স্যাটার্ন হচ্ছে কর্মের কারক তো, এবং স্যাটার্নকে সন্তুষ্ট না করলে সানকে মানে সান মানে ঠিক মতো সে তার মানে কি বলবো, সে তার
কার্যকারিতা দেখাতে পারবে না। স্যাটার্নকে যদি সন্তুষ্ট করতে না পারা যায় তাহলে সানকে মানে ঠিক মতো এটাকে কি বলবো, সে এনার্জেটিক ভাবে কাজ করতে পারবে না। সুতরাং স্যাটার্ন, ওই জন্যই স্যাটার্নের ঘরটা দেওয়া হয়েছে 10th হাউস। আর আমরা জানি তো পূর্ব দিকে সূর্য ওঠে, হ্যাঁ, আর পূর্ব দিকটা আমরা লগ্ন ভাব জানি, হ্যাঁ, সেই কারণে সূর্য পূর্ব দিকে ওঠে এটা ঠিক, কিন্তু যদি দিক বলি হয় অর্থাৎ তার যে এনার্জি পুরো ফুল ফর্মে যদি থাকে মানে সেটা কিন্তু দক্ষিণ, মানে দক্ষিণ না 10th হাউসে। 10th হাউসে সে হচ্ছে দিক বলিয়ার, কেননা ওইখানে মানে মাথার ওপরে আমরা মানে সূর্য ওখানে স্টে করে। তো এই আর একটা যে সেই কারণে যারা 11টা বা 10টা থেকে 12টা বা 11টা থেকে 12টার মধ্যে যারা জন্মায় সাধারণত দেখা যায় সান এই ঘরগুলোর মধ্যেই থাকে, 12, 11, 10 এই ঘরগুলোর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। ওই ঘরগুলোতেই থাকবে। আচ্ছা, ও থাকে। আর আরেকটা হচ্ছে যে সম্ভাবনা বেশি, তার কারণ আমি এই কারণে বললাম যে থাকতে পারে, তার কারণ 11th আর 10th দুখানা ঘর বলছি, কোন ঘরে থাকবে সেটা পারফেক্টলি সূর্য উদয়ের উপর ডিপেন্ড করে, কারণ প্রত্যেকটা ঋতুতে সূর্য উদয়ের তো টাইম চেঞ্জ হয়, যে কারণে ওখানে চেঞ্জ হতে পারে, কোনো সময় 11 ঘরে থাকে, কোনো সময় 10ম ঘরে থাকে। এই দুটো ঘরের মধ্যে কনফিউশন আছে, কিন্তু 11টা থেকে 12টা, 1টার ভেতরে 12:30টার ভেতরে জন্মালে তাহলে 11 নম্বর নাহলে 10th হাউস, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি কাউ ডেট অফ বার্থ থেকে আপনি কাউ শুধুমাত্র কখন জন্ম সেটা দেখেও আপনি আপনার মানে বলতে পেরে যাবেন যে ওর স্থানের পজিশন কি। সানের প্লেসমেন্টটা কি কোথায় সেটা বলা যাবে মোটামুটি। আপনার জন্ম, আমার জন্ম হচ্ছে রাত্রি 11:30, 10:45, তাহলে আমার স্থান কোথায় থাকবে? সান থাকবে মোস্ট প্রবাবলি আপনার তোমার 4th হাউস টু, হ্যাঁ, 4th হাউস থেকে ওই দিকে থাকবে। আর আপনার তো 5th হাউসে না? হ্যাঁ। আর আপনার লগ্নটা কি বলুন তো? কন্যা। আর সিংহ রাশি। সিংহের পরে তো কন্যা, তাহলে কি করে ওটা আপনার 2nd হাউসে তো থাকার কথা না। সিংহ রাশি কন্যা লগ্ন যদি হয়, কন্যা লগ্নটা আপনার লগ্নে রয়েছে, এইবারে কন্যা সিংহ, তার মানে সিংহটা তো মানে 12th হাউসে। সিংহ রাশিটা কি 12th হাউসে রয়েছে? মানে আপনার মুন কি 12th হাউসে? আপনার মুন কি? ও আচ্ছা, এটা 12th হাউসে। হ্যাঁ বলুন, মুন 12th হাউসে থাকলে কি হয়? আমি তো লাল হিসাবে শুনেছি মানে খুব বাজে, ব্যাড মুন, মানে কনসিডার করা হয়। হ্যাঁ তাহলে চিন্তা করুন আমার ব্যাড মুড কি করা যাবে এখন। ওই জন্যই আপনার বোধহয় প্রেম হচ্ছে না। হ্যাঁ মিস করে যাচ্ছেন, কেউ আপনার কথাটা বোঝে না। একদম ঠিক বলেছেন, আমি ওই জন্যই আমি ফেমাস হতে পারছি না। হ্যাঁ দেখুন, আমার বাবা ছোট বয়সে ফুটবল খেলতে গিয়ে মারা গেছে। ফুটবল খেলতে গিয়ে? হ্যাঁ, আমার তখন বয়স ছিল 2.5 বছর। তাহলে আমার চন্দ্র তাহলে কি হলো? চন্দ্র তো মা, মা 12th হাউসে বসে আছে না, তার মানে মা উইক পয়েন্টের জায়গায় বসে। লাল কিতাবে যেটা বলে চন্দ্র ডিস্টার্ব হয়ে গেল, তার মানে মা আমার ডিস্টার্ব হয়ে গেল। তাহলে সেটাও খানিকটা প্রযোজ্য, লাল কিতাব ঠিকই বলছে যদি দেখা যেতে পারে তো। আচ্ছা, বুঝতে পেরেছেন? তবে এটা ঠিক, আপনাকে মানে আপনি কারোর কাছে সাহায্য পাবেন না, আপনাকে কেউ খুব একটা মানে কি বলবো, আপনাকে বুঝবে না, এটা হচ্ছে সোজা কথা। আপনার তো একটা প্রবলেম থাকতে পারে, সেটা আপনারটা কেউ বুঝবে না। হ্যাঁ মানে আমাকে দিতেই হবে। আপনি বলছেন, হ্যাঁ, এবারে আমি একটা কথা, আপনি বলুন, কিন্তু আমি একটা কথা এটা অনেকদিন থেকে ভাবছি, এটা আমি তো মকর রাশি, আপনি হচ্ছেন সিংহ রাশি, তাহলে কিন্তু আপনার সঙ্গে তো আমার মনের ম্যাচ করবে, মানে আপনি তো গুরু,
আর আমি শিষ্যা, কিন্তু মানে সিংহের সঙ্গে মানে অগ্নিতত্ত্ব তো রাশিটা, আর আমি হচ্ছে পৃথ্বীতত্ত্ব। অগ্নির সঙ্গে পৃথ্বীর তো ম্যাচ করে না। একটা জায়গায় ম্যাচ করতে পারে, সেটা হচ্ছে কন্যা লগ্ন, আর আমি হচ্ছি মীন লগ্ন, সেটা হতে পারে। অগ্নির সাথে পৃথ্বী ম্যাচ করে না, আপনাকে কে বললো? পৃথ্বীর সঙ্গে অগ্নির ম্যাচ করে না। ম্যাচ করে না? না, ও পৃথ্বীর সঙ্গে জলের ম্যাচ করে, মানে কর্কট, বৃশ্চিক, মীন এগুলো ম্যাচ করে, মানে মানসিকতার কথা। তাহলে আপনার কোন তত্ত্বের শত্রু? অগ্নিতত্ত্বের শত্রু কে? সিংহই শত্রু। আমার না না, মামা হচ্ছে অগ্নিতত্ত্বের সিংহ রাশি, জানেন, কিন্তু মামাকে আমি পছন্দ করি। হ্যাঁ, কিন্তু এটা তো আমাকে রাশি মানে অ্যাস্ট্রোলজি বলছে যে অগ্নির সঙ্গে পৃথ্বীর কখনো ম্যাচ করে না, কিন্তু আমি ওই মামাকে খুব পছন্দ করি। তা পৃথ্বীর সাথে জলের ম্যাচ করে তো? পৃথ্বীর সঙ্গে জল, হ্যাঁ পৃথ্বীর সঙ্গে জল, যেহেতু আমি মীন লগ্ন, আপনি কন্যা লগ্ন, সেক্ষেত্রে হয়তো মানে মানসিকতাটার কিছু কিছু হয়তো মিল হতে পারে। পৃথ্বী তত্ত্বের সাথে জল তত্ত্বের ম্যাচ করে, আর পৃথ্বী তত্ত্বের সাথে অগ্নিতত্ত্বের ম্যাচ করে না। বলুন তো পৃথ্বী তত্ত্বের শত্রুকে কোন তত্ত্ব? পৃথ্বী তত্ত্বের শত্রু অগ্নি, সিংহ। না না, সিংহ নয়, আপনি সিংহর কথা ছাড়ুন, আপনি বলুন পৃথ্বীতত্ত্বের শত্রু কোন তত্ত্ব? বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব। বায়ুতত্ত্ব? কেন বায়ুতত্ত্ব শত্রু? বায়ুতত্ত্ব যে পৃথ্বীতত্ত্ব মানে কি, ও তো মানে পুরো স্টেবল একটা রাশি। হ্যাঁ, আর বায়ু মানে কি, সে তো মানে কি বলবো, চলমান, মানে ওর কোনো স্থানের কোনো স্টেবিলিটি নেই। হ্যাঁ, তা ওর যে ধর্ম, ওর তো রাখার চেষ্টা করবে যাতে স্টেবল কোনো কিছু না থাকে। ওর পৃথিবীকেও ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, পারবে না হয়তো, কিন্তু অনেক সময় পারতেও পারে, তখন ওর সঙ্গে ফিকশন তো লাগবে। বায়ুর কোনো স্টেবিলিটি নেই? নেই, কারণ বায়ু তো বিভিন্ন জায়গায়, যেখানে অভাব থাকবে সেখানে বায়ু ছুটে আসে, যেখানে ঝড় হয় আর একটা ফাটা বোতলের মধ্যেও তো বায়ু আছে। হ্যাঁ, আছে তো। বোতলটা বন্ধ, তাহলে বায়ুটা কি বেরিয়ে যায়? বায়ুটা তো ওখানেই থাকবে, বায়ু স্টেবল হয়ে গেল তো। হ্যাঁ, কিন্তু ওর ধর্মটা তো আনস্টেবল, তাই না? ওকে আমরা জোর করে রাখছি, সে তো অনেক কিছু জোর করে রাখা যায়। চলুন, আপনাকে আমি তত্ত্ব, যেহেতু আপনি তুললেন, তত্ত্বর ব্যাপারে কিছু নলেজ দিয়ে দিই। খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, যেহেতু তত্ত্বর ব্যাপারে আমি বলবো। 10th হাউস তো মোটামুটি আপনি জানেন, 10th হাউসের ব্যাপারটাও আমি বললাম। 10th হাউস নিয়ে বিশাল আলোচনা এখন আর করছি না। তত্ত্বের ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিই, কারণ তত্ত্বটা আপনি যখন তুলে দিয়েছেন, তত্ত্বটা জানাটা খুব দরকার, আর খুব ইম্পর্টেন্ট ক্লাস। তত্ত্ব মানে বিশাল ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, কোন তত্ত্ব থেকে কোন তত্ত্বের সৃষ্টি হচ্ছে আর কোন তত্ত্ব থেকে কোন তত্ত্বের বিনাশ হচ্ছে, প্রথমে আমরা সেটাকে বুঝি। দেখুন, মেঘ তৈরি হলো, মেঘের মধ্যে দিয়ে জল পড়লো মাটিতে, মাটি থেকে গাছ উৎপন্ন হলো, ঠিক আছে? গাছের মধ্যে ঘষাঘষির মাধ্যমে আগুন জ্বললো, আগুন থেকে ছাই উৎপন্ন হলো, সেই ছাই, আগুন থেকে ছাই উৎপন্ন হয় না? আগুন যাকে পোড়াবে সেখানে ছাই উৎপন্ন করবে, ছাই গিয়ে পড়লো পৃথিবীতে। এই কনসেপ্টটা বুঝতে পারলেন? জল তৈরি করলো গাছ, গাছে আগুন লাগলো, আগুন থেকে ছাই উৎপন্ন হলো, ছাই গিয়ে পড়লো পৃথিবী। কনসেপ্ট রেডি? তাহলে জল কাকে তৈরি করছে? জল জল হচ্ছে, জল তো মেঘ সৃষ্টি করছে। না না, জল মেঘ সৃষ্টি করে না। মেঘে জল নির্গত হয়, মেঘ সৃষ্টি করে না। মেঘ তো অন্য কারণে সৃষ্টি হয়, বিভিন্ন রকম বাষ্পের কারণে সৃষ্টি হয়। পরোক্ষভাবে জলই দায়ী, কিন্তু ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি। ওটা একটা সার্কেলিং ব্যাপার, যে জল থেকে মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার জল হচ্ছে, এরকম সার্কেলিং ব্যাপার। তা মেঘ থেকে জল হচ্ছে পড়ছে, সেই জলটা থেকে কি উৎপন্ন হচ্ছে? পৃথিবীতে জল পড়ার পর
জল পড়ার পরে একটা জীবন সৃষ্টি হচ্ছে, মানে একটা গাছ। গাছ উৎপন্ন হচ্ছে। গাছ কোন তত্ত্ব? গাছ হচ্ছে গাছ হ্যাঁ গাছ তো গাছ মানে হচ্ছে জীবন, গাছ মানে হচ্ছে কাঠ। হ্যাঁ, গাছ মানে জীবন, ঠিকই বলেছেন। তা কোন তত্ত্ব জীবন দেয়? বায়ু, অক্সিজেন। ইয়েস। আপনার চারটে তত্ত্ব আপনার না থাকলে অসুবিধা নেই, মানে অনেকক্ষণের জন্য আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু বায়ু তত্ত্ব যদি 1 মিনিটও না থাকে আপনি হুম, শেষ। হ্যাঁ তা ঠিক। বুঝতে পেরেছেন? হুম, আপনি হুম, জল না খেয়ে 2 দিন থাকতে পারবেন, মরে যাবেন। হুম, খাবার হুম, না খেয়ে 1 মাস থাকতে পারবেন, তারপরে মরে যাবেন। হুম, আপনি সবেতেই ধীরে ধীরে মরবেন মরবেন, কোনো তত্ত্ব হুম, বাদ গেলে মরবেন, কিন্তু হুম, বায়ু তত্ত্ব যদি বাদ যায় আপনি 2 মিনিটও বাঁচতে পারবেন না। না, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্ব কি? বায়ু তত্ত্ব। হ্যাঁ, আমাদের লজিক্যালি আমরা যেটা বুঝতে পারছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট বায়ু। আমাদের নিঃশ্বাসটা চলে বায়ুর মাধ্যমে, বায়ুর আনা আর গোনা, আসছে আর যাচ্ছে, ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। যদি একবার বায়ু বলে যে আমি বাইরে বেরোবো, ভেতরে ঢুকবো না, হুম, তাহলে আপনি শেষ। যদি একবার বায়ু বলে আমি ভেতরে ঢুকবো বাইরে বেরোবো না, তাহলেও আপনি শেষ। হুম, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাই হুম, বায়ু তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। আর বায়ু, ওই অক্সিজেন, এইসব হচ্ছে গাছের মূল উপাদান, গাছ থেকে অক্সিজেন তৈরি হয়, তাই গাছ হচ্ছে হুম, বায়ু তত্ত্ব। তাহলে হুম। কোন তত্ত্ব থেকে কোন তত্ত্বের তৈরি হলো? এটা হচ্ছে আপনার জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি হলো। বায়ু তত্ত্ব। এবার বায়ু তত্ত্বের মাধ্যমে কি হলো? ঘর্ষণ বায়ু হলো, তত্ত্ব গাছে গাছে থেকে ঘর্ষণ হয়ে আগুন জ্বলে গেল। অগ্নি তত্ত্ব। ঠিক আছে। হুম, তারপর ছাই হলো, সেখান থেকে পৃথ্বী তত্ত্বের সৃষ্টি হলো। হ্যাঁ, তাহলে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের তৈরি হলো। হ্যাঁ, অগ্নির মাধ্যমে কি তৈরি হলো? দাঁড়ান। বায়ু, জল থেকে বায়ু তৈরি হলো, বায়ু থেকে অগ্নি তৈরি হলো, অগ্নি থেকে তৈরি হলো একটা তত্ত্ব আছে কাষ্ঠ তত্ত্ব, না? কাঠ। কাঠ ও বায়ু তত্ত্ব। ও বায়ু। একটুখানি দাঁড়ান, কোনটা থেকে কোনটা ক্রিয়েট হওয়া। আচ্ছা, প্রথমে আমি আপনাকে ক্রিয়েট না, প্রথমে আমি এটা বলছি, দাঁড়ান, ওটা থেকে এলিমেন্ট। আচ্ছা, আপনার গাছ হ্যাঁ, কোথা থেকে উৎপন্ন হয়? গাছ হচ্ছে জল থেকে সৃষ্টি হচ্ছে। জলই মাটিটা, জীবন। মাটির ভেতর থেকে আসছে। হ্যাঁ। ঠিক আছে। হুম, মাটিকে খুঁড়ে গাছ বেরোচ্ছে, হুম, তাই তো? হুম। তাহলে মাটিকে মারছে কোন তত্ত্ব? পৃথ্বীতত্ত্বকে কোন মাটি তত্ত্ব পৃথ্বী মারছে? তত্ত্ব। মাটি পৃথ্বী। হ্যাঁ, মাটিকে কোন তত্ত্ব মারছে? কি বলছেন? কোন তত্ত্বকে মারছে? পৃথ্বীতত্ত্বকে কোন তত্ত্ব মারছে, ডিস্ট্রয় করছে? ও ডিস্ট্রয় করছে। আহ বায়ু তত্ত্ব।
বায়ু তত্ত্ব, ঠিক আছে। জল তত্ত্বকে কে ডিস্ট্রয় করছে, কোন তত্ত্ব? জলকে ডিস্ট্রয় করছে অগ্নি। উম, না, জল তত্ত্বকে ডিস্ট্রয় করে পৃথ্বী তত্ত্ব। আপনি বলছিলেন না পৃথ্বী আর জলের মধ্যে বন্ধুত্ব আছে। দেখুন, জল তত্ত্বকে পৃথ্বী তত্ত্ব ধ্বংস করে দেয়। বলুন এবার কিভাবে। বলুন কিভাবে, বলুন। পৃথ্বী তত্ত্বকে বায়ু তত্ত্ব ধ্বংস করে। কারণ হচ্ছে একটা গাছ যখন জন্মায় ছোট থাকে আর যখন বড় হয় তার সামনের মাটিগুলো উর্বর হয়ে যায়। কারণটা কি? গাছ যত বড় হবে সে মাটিকে ভেদ করবে, তার মানে গাছ যত ওপরে বড় হবে তার দ্বিগুণ বেশি নিচে বড় হবে, তার শাখা পোশাকা, তার মূল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দৌড়াবে প্রচুর দূরে দূরে, আর সেখানে মাটিগুলোকে নড়বড়ে করবে। দেখেছেন তো? তাই গাছের তলায় দাঁড়াতে বারণ করে, ঝড়ের সময় গাছ পড়ে গেলে মাটি ফাটি সমেত উঠে আসে। তাই পৃথ্বী তত্ত্বকে নষ্ট করে, ধ্বংস করে বায়ু তত্ত্ব। আর ঠিক সেরকমই জল তত্ত্বকে ধ্বংস করে পৃথ্বী তত্ত্ব। কারণটা কি? কারণ হচ্ছে বন্যার সময় দেখবেন আগেকার দিনে বাঁধ তৈরি করার জন্য মাটির ব্যবহার করা হয়। মাটি জমা করে করে জমা করে করে জমা করে করে একটা বাঁধ তৈরি করে। এই যে কটা বাঁধ তৈরি হয় সব পৃথ্বী তত্ত্ব এইগুলো। আর এই পৃথ্বী তত্ত্বের দ্বারাই জল তত্ত্বকে আটকানো যায়। তা না হলে আপনি যদি একটা জলকে আটকাতে চান তাহলে কিছু না কিছু বর্ডার তৈরি করতে হবে তো তাকে, তার একটা ঘেরাও তৈরি করতে হবে। তো ওই যে ঘেরাওটা কিসের দ্বারা তৈরি হবে? পৃথ্বী তত্ত্বের দ্বারা। তাই জলকে আটকাতে গেলে পৃথ্বী তত্ত্বকে ইউজ করতে হবে। আর এই পৃথ্বী তত্ত্বের মাধ্যমেই তাহলে জল তত্ত্বের গুণ নষ্ট হচ্ছে। জল তত্ত্বের গুণ কি? বাহিত হওয়া, এক জায়গায় থেমে না থাকা, বয়ে যাওয়া। আর তাকে আটকাচ্ছে কে? পৃথ্বী তত্ত্ব। তার মানে পৃথ্বী তত্ত্ব তার গুণকে, বাহিত হয়ে যাওয়ার গুণকে নষ্ট করছে, ডিস্ট্রয় করছে। তা আমরা তো এই সেন্স থেকেও বলতে পারি যে একটা আগুন জলকে শুকিয়ে দেয়, তো জলকে তো ডিস্ট্রয় করছে অগ্নি। আগুন অগ্নি তত্ত্ব কেন জলকে শুকিয়ে দেয়? হ্যাঁ, জল জল জলের মধ্যে আগুন জ্বলে, শুনেছেন? জলের মধ্যেও আগুন জ্বলে। হ্যাঁ, সেটা জলে, কিন্তু কিন্তু বলুন। অগ্নি তো জলকে ধ্বংস করে, এটা পুরো কথা। জল অগ্নিকে ধ্বংস করে, জল ছেটালে অগ্নিটা নিভিয়ে যায়, এটা ঘটনা। না না না, জল, আপনি একটা আগুন জ্বললে সেখানে জল দিতে দেখেছেন, কিন্তু জলকে শুকানোর জন্য আপনার আগুন যেটা ইউজ করি সেটা সেটা হচ্ছে আপনার কোন জায়গায়, ধরুন এটা হচ্ছে আপনি বলতে পারেন যে প্রচন্ড রোদ উঠলে আপনার যে নমনীয় মাটির যে নমনীয়তা জল থাকে সেটা শুষে নেয়। হ্যাঁ, কিন্তু শুষে নিয়ে একই ব্যাপার তো, একই ব্যাপার যেটা। হ্যাঁ, একই ব্যাপার, ঠিকই বলেছেন, একই ব্যাপার। কিন্তু শুষে নিয়ে ওটা মেঘ তৈরি করে, এবং মেঘ তৈরি করার পরে এগেন জলে পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এখানে আমি জাস্ট এটা বোঝাবার জন্য আপনাকে বলছি। আদারওয়াইজ এইগুলো এরকম ভাবে যদি আমরা এখন চিন্তা করতে থাকি তাহলে সব তত্ত্বই সব তত্ত্বের বন্ধু, আবার সব তত্ত্বই সব তত্ত্বের শত্রু হয়ে যাবে। যেহেতু আমাদের একটা কনক্লুশনে আসতে হবে, তাই আমরা এইভাবে চিন্তা করব যাতে তত্ত্বওয়াইজ আমরা বুঝতে পারি কে কার শত্রু আর কে কার বন্ধু। আলটিমেটলি যেরকম শনির শত্রু হচ্ছে মঙ্গল, মঙ্গলের শত্রু কিন্তু শনি নয়। কিন্তু আমরা সবাই জানি শনি মঙ্গল একে অপরের শত্রু, সবাই তাই বলি, তাই কি না? মঙ্গলের শত্রু কিন্তু শনি নয়, শনির শত্রু হচ্ছে মঙ্গল। বুঝতে পেরেছেন? সেই ব্যাপার। মাটি খুঁড়ে হচ্ছে, তার মানে বায়ু তত্ত্বের মাধ্যমে মাটির যে স্টেবিলিটি সেটা নষ্ট হচ্ছে। তেমনি পৃথ্বী তত্ত্বের স্টেবিলিটির কারণে জল তত্ত্বের যে প্রবাহমান শক্তি সেটাও ধ্বংস হচ্ছে, সেটা নষ্ট হচ্ছে।
হ্যাঁ আবার জল তত্ত্বের কারণে অগ্নিতত্ত্বের যে দাহমান শক্তি হুম, সেটা নষ্ট হচ্ছে। সুতরাং জল হ্যাঁ তত্ত্ব ধ্বংস করে অগ্নিতত্ত্বকে, হ্যাঁ 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 তাই না? আবার হ্যাঁ অগ্নিতত্ত্বের মাধ্যমে যে কোনো মেটালিক বস্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে মেটালিক যে বস্তু, এই মেটালিক বস্তু হচ্ছে আকাশ তত্ত্ব। আচ্ছা তাই অগ্নিতত্ত্ব নষ্ট করছে, ধ্বংস করছে আকাশ তত্ত্বকে। আচ্ছা হুম আবার এই যে আকাশ তত্ত্ব মেটালিক বস্তু, যেমন ধরে নিন একটা কুড়ুল, একটা কাটারি, ঠিক আছে, যেগুলো হুম কাটে, মেটালিক বস্তু, সেই আকাশ তত্ত্ব কিন্তু আবার ধ্বংস করছে বায়ু তত্ত্বকে। একটা গাছকে কাটতে গেলে আমাদের কাটারি ফাটারি কিছু না কিছু দরকার লাগে, এটা হচ্ছে আকাশ তত্ত্ব। হুম, তাহলে কোন তত্ত্ব কাকে ধ্বংস করছে? হ্যাঁ তবে বলুন। হ্যাঁ সে তো হলো মানে আকাশ তত্ত্ব, তারপরে হচ্ছে তারপরে তারপরে হচ্ছে বায়ু তত্ত্ব। তারপরে বায়ু বায়ু তত্ত্ব মানে তত্ত্ব বুঝলাম না, কে কাকে, কোন তত্ত্বকে, বায়ু তত্ত্বকে কে ধ্বংস করে? বায়ু তত্ত্বের তো পৃথিবী, পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্বের তোর জল তত্ত্ব, জল তত্ত্বের তোর অগ্নি তত্ত্ব, অগ্নি তত্ত্বের তোর আকাশ তত্ত্ব। কিন্তু সাইক্লিক তো, আকাশ তত্ত্বের সঙ্গে তাহলে আহ, বায়ু তত্ত্বের রিলেশন আছে। না, আপনি বলুন যে বায়ু তত্ত্বকে কে ধ্বংস করে, কোন তত্ত্ব নষ্ট করে? বায়ু তত্ত্বকে ধ্বংস করছে আহ বায়ু তত্ত্বকে আহ, জানি না। বায়ু আকাশ তত্ত্ব তত্ত্ব তো জল, এই লাস্ট তো সরি, বললেন বায়ু তত্ত্ব তো আকাশ গাছ, তত্ত্ব। বায়ু কেন? তত্ত্ব তো গাছ। হ্যাঁ লাস্ট, হ্যাঁ আকাশ তত্ত্ব তো লাস্ট বললেন আপনি। না না, লাস্ট ফার্স্ট আমি কিছু বলিনি, আমি জাস্ট বললাম যে কোন তত্ত্ব কাকে ধ্বংস করে। বায়ু তত্ত্ব গাছ, বোঝাবার জন্য বায়ু আমি আপনাকে বায়ু স্টোরি তত্ত্ব গুলো জানালাম। পৃথ্বী তত্ত্বকে ধ্বংস করছে। এক, বায়ু তত্ত্ব পৃথ্বী তত্ত্বকে কি করে ধ্বংস করে? ওই যে পৃথিবী তত্ত্বের স্টেবিলিটিটা ধ্বংস করে দিচ্ছে। কিভাবে? ওই গাছটা যখন ঢুকছে, গাছ, হ্যাঁ, তা সেইটাই তো আমি আপনাকে বলছি যে কিভাবে, সেটা পুরো বলুন, ও ও ও আচ্ছা যাতে আচ্ছা আপনার মাথায় থাকে। হুম। ও আচ্ছা মানে গাছ, গাছকে আমরা বায়ুতত্ত্বের বায়ুতত্ত্বের কারণ ধরছি, কেননা মানে বায়ু হচ্ছে অক্সিজেন, আর হুম। মানে আর গাছ হচ্ছে একটা জীবন, একটা হুম। জীবন, একটা অক্সিজেন ছাড়া মুহূর্তের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে, মানে তার স্টেবিলিটি, সে পৃথিবীতে স্টেবিলি করতে পারবে না, মানে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস। তাহলে বায়ু তত্ত্ব হচ্ছে অপরিহার্য, হচ্ছে হুম। মানে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ এবারে, হ্যাঁ আপনি না বলুন, আমি মাথায় ঢুকেছি কিন্তু এক্সপ্লেন করতে পারছি না। না, বায়ু তত্ত্ব হচ্ছে গাছ, গাছ যখন বড় হবে তার মূল হ্যাঁ মাটির গাছ নিচে যখন যাবে, বড় মাটিকে হবে নরম তখন করবে। তার মাটি মানে তার মূল শিকড় বিকড় সবকিছুই সে ভিতরে ঢোকাবে, এবং তার নিচে যে স্টেবিল রাখার জন্য সে তার সমস্ত বিস্তার অনেক দূর পর্যন্ত বিস্তৃত করবে। হ্যাঁ, তো সেটা মাটিকে কাকে উর্বর, ভেদ করে? মাটিকে নরম মাটিকে করে ভেদ দেবে, করে, মাটিকে মাটিকে ভেদ করে নরম করে করে দেবে স্বভাবতই। তাহলে কি হ্যাঁ, মাটির যে স্টেবিলিটি, মাটির যে একটা দৃঢ়তা, সেটা নষ্ট হচ্ছে। তার মানে নষ্ট কি হয়ে যাবে। বায়ুতত্ত্ব পৃথিবীকে ধ্বংস করছে, এই ইয়েস। পৃথ্বী তত্ত্বকে ধ্বংস করছে। হ্যাঁ, হ্যাঁ বায়ু তত্ত্ব ডিস্ট্রয় করে পৃথ্বী তত্ত্বকে। পৃথ্বী তেমনি তত্ত্বকে, পৃথ্বী তত্ত্ব কোন তত্ত্বকে ডিস্ট্রয় করে? পৃথ্বী তত্ত্ব করছে জল তত্ত্বকে ধ্বংস করছে। কেননা যখন আমরা কোনো বাঁধ দিচ্ছি বা হুম। যে কোনো বাঁধের যে উপকরণ, সেটা কিন্তু পৃথ্বী তত্ত্ব দিয়েই তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, তো কারণ আমরা আগেকার দিনে জানি যে মাটি দিয়ে বাঁধ তৈরি হতো, আমরা হ্যাঁ পড়েওছি মাটির দ্বারা হ্যাঁ বাঁধ তৈরি হতো। এখন ইট দিয়ে বা সিমেন্ট দিয়ে পাথর দিয়ে অনেক হ্যাঁ, বড় বড় বাঁধ তৈরি হয়, আমরা পাহাড়ি একদম জায়গায় অনেক বড় বড় সব দেখেছি। হ্যাঁ একদম একদম হ্যাঁ একদম ড্যাম অনেক জায়গায় সব করেছে। কিন্তু একদম। ব্যাপারটা হচ্ছে যে এই যে জলের ক্যারেক্টার কি, প্রবাহিত হওয়ার ওপর থেকে নিচে, এটা হ্যাঁ। হচ্ছে জলের গুণ। হ্যাঁ তো হুম। সেই সেই যখন একটা বাঁধ দেয়া হচ্ছে, তখন তাকে তো
তার যে গুণটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেটা কে দিচ্ছে? মাছ। মাছের উপকরণ হচ্ছে পৃথ্বীতত্ত্ব দিয়ে তৈরি। তাহলে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে পৃথ্বীতত্ত্বই জলতত্ত্বকে ধ্বংস করছে। একদম। আর জল তত্ত্ব কোন তত্ত্বকে ধ্বংস করছে? এবার জলতত্ত্ব কাকে ধ্বংস করছে? অগ্নিকে। এটা আমরা সকলেই জানি যে একটা আগুন যখন কোনো কোথাও হয় তখন আমরা জল দিয়েই সেটাকে নেভাবার চেষ্টা করি। হ্যাঁ, তো সেটা হচ্ছে সেই মানে জলতত্ত্ব ধ্বংস করছে অগ্নিতত্ত্বকে। হ্যাঁ, অগ্নিতত্ত্ব কাকে ধ্বংস করছে? অগ্নিতত্ত্ব, অগ্নি কি? অগ্নি হচ্ছে সর্বভূত। হ্যাঁ, অগ্নি সবকিছু খেতে পারে। সে মেটালকেও মানে খেয়ে ফেলতে পারে। আর মেটালের মতো মেটাল হচ্ছে আকাশ তত্ত্ব। হ্যাঁ, তো সে মেটাল আকাশ তত্ত্বকে ধ্বংস করছে। আপনি তো খুব ভালো বোঝাচ্ছেন, তাহলে আপনি বললেন যে আপনি বলতে পারেন না। হ্যাঁ, আপনি তো খুব ভালো বলছেন, আপনি বলছেন আমি বলতে পারি না, বোঝাতে পারি না। আরে ব্যাপার হচ্ছে মানে ভেতরের ভিতটা যদি ঠিক মতো না হয় না, কনফিউশন ভেতরে একটা কনফিডেন্স তৈরি হয় না, কনফিডেন্স তৈরি হয় না কনফিউশনের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তারপরে বলুন আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব কাকে? সাইকেলটা কমপ্লিট করতে পারছি না, ওটার সঙ্গে কার কানেকশনটা করবো আমি তাহলে? আপনি মেটালিক বস্তু দিয়ে গাছকে কাটবেন না, যে কোনো গাছকে কাটতে গেলে তো মেটালিক বস্তু দিয়ে কাটতে হবে। গাছ কাটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছ হচ্ছে বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব বায়ু তত্ত্বকে মারছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তার মানে আকাশ, বায়ু, পৃথ্বী, পৃথ্বী, জল, অগ্নি, আকাশ। আপনি আপনি কোন তত্ত্ব কাকে মারছে যখন এই গল্পটার কথা মনে করবেন আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্যই গল্পটা বলা, যে কোন তত্ত্ব কাকে ডিস্ট্রয় করছে। এবার কোন তত্ত্ব কাকে উৎপন্ন করছে, তাহলে সেদিক থেকে বলতে গেলে হ্যালো, হ্যাঁ, জল তত্ত্বের মাধ্যমে গাছ উৎপন্ন হচ্ছে। কি বলছেন? জল তত্ত্বের মাধ্যমে গাছ উৎপন্ন হচ্ছে। গাছের মাধ্যমে ঘষা লেগে আগুন উৎপন্ন হচ্ছে। আগুনের পর ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে পৃথিবীতে পড়ে পৃথ্বীতত্ত্ব উৎপন্ন হচ্ছে, তাই তো? আর দীর্ঘদিন পৃথিবীতে থেকে থেকে মেটাল উৎপন্ন হচ্ছে। আবার মেটাল থেকেই আবার জলের উৎপন্ন হচ্ছে। তাহলে কোথা থেকে কিসের উৎপন্ন হচ্ছে বুঝতে পারলেন? প্রথমে জলকে মাথায় রাখুন, জল থেকে গাছের উৎপন্ন হচ্ছে। জল থেকে আপনার কাঠ তৈরি হচ্ছে। গাছের পাতা ঘষা লেগে আগুন তৈরি হচ্ছে। হ্যাঁ, কাঠ থেকে মানে কাঠ মানে যে বায়ু তো বলছেন? হ্যাঁ, আগে প্রথমে এই গল্পটাকে মাথায় রাখুন, তারপরে বায়ু তত্ত্ব কোনটা সবই বুঝতে পেরে যাবেন। জল থেকে গাছ উৎপন্ন হচ্ছে। গাছের পাতা ঘষা লেগে আগুন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, বায়ু, অগ্নি। আগুন লাগার পর ছাই পৃথিবীতে পড়ছে। পৃথিবীতে পড়ার পর ওই ছাই পৃথিবীতে অনেকদিন পড়তে পড়তে মেটাল উৎপন্ন করছে। আবার মেটাল থেকে জলের উৎপন্ন। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলুন। হ্যাঁ, আপনি এটা যেটা বললেন আবার ওইটার সঙ্গে তো মিল হচ্ছে না। ওটার সঙ্গে কি করে মিল হচ্ছে? হ্যাঁ বলুন, কি করে মিল হচ্ছে বলুন। ওখানে মিল হচ্ছে না তো, ওই সাইকেলটা এটা হচ্ছে একটা তত্ত্বকে তৈরি করছে, আর ওটা একটা তত্ত্বকে নষ্ট করছে। ও আচ্ছা আচ্ছা। জল তত্ত্ব তৈরি করছে বায়ু তত্ত্বকে, বায়ু তত্ত্ব তৈরি করছে এটা সৃষ্টি আর ওটা ধ্বংস। জল তত্ত্ব তৈরি করছে বায়ু তত্ত্বকে, বায়ু তত্ত্ব তৈরি করছে অগ্নিতত্ত্বকে, অগ্নিতত্ত্ব তৈরি করছে পৃথ্বীতত্ত্বকে, পৃথ্বীতত্ত্ব তৈরি করছে আকাশ তত্ত্বকে, আকাশ তত্ত্ব তৈরি করছে জল তত্ত্ব। আর ওখানে কি, ওখানে ধ্বংস করছে জল তত্ত্বকে, জল তত্ত্ব ধ্বংস করছে অগ্নিতত্ত্বকে, অগ্নিতত্ত্ব ধ্বংস করছে আকাশ তত্ত্বকে, আকাশ তত্ত্ব ধ্বংস করছে বায়ু তত্ত্বকে। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাকে গল্পের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম, যতক্ষণ না সৃষ্টি আর ধ্বংস আপনি জানবেন
ততক্ষণ এই তত্ত্বের খেলা আপনি বুঝতে পারবেন না। তত্ত্বকে নিয়ে খেলা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আপনাকে বললাম যে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে পড়বেন। এই তত্ত্ব বুঝতে পারলে আপনি নিজের লাইফকে পরিবর্তন করে ফেলতে পারবেন। পরিবর্তন মিনস এই নয় যে ফেমাস হয়ে যাবেন। পরিবর্তন মিনস আপনার শরীর খারাপ থাকলে ভালো হয়ে যেতে যাবে, আপনার মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, আপনার যেটা আপনি এতদিন ধরে যেটা অ্যাডজাস্ট করতে পারছিলেন না সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার পাঁচখানা তত্ত্ব ব্যালেন্স হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকেরই পৃথিবীতে যারা আছে প্রত্যেকের উচিত পাঁচখানা তত্ত্বকে ব্যালেন্স করে চলা। হ্যাঁ, আর আপনি কিন্তু সবচেয়ে এই বড় কথা, ব্যালেন্স আপনি আপনার করতে বাস্তুকে ব্যালেন্স করতে পারবেন। আমার বাচ্চাটা ভালো নয়। আবার বাস্তুতে যাচ্ছেন কেন এখন? আগে নিজের সুকুনে থাকার, কোনো পৃথিবীতে এমন কোনো বাস্তু নেই যে বাস্তু এখন ভালো, সবারই প্রবলেম, সব বাস্তুরই প্রবলেম। ঠিক আছে, এবার বলুন কি থেকে কি তৈরি আমি হচ্ছে একটা একবার বলুন। জায়গা কিনবো জানেন, আমি কবে? ঠিক করেছি, আমার মাকে বলেছি আমি একটা হ্যাঁ। জায়গা কিনবো। আমার বাচ্চাটা একদম বাজে, আমার ভাইপোকে দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে একটা ছোট্ট মতো জায়গা কিনবো, বুঝলেন? ছোট্ট মতো জায়গা কিনে একটা ছোট্ট মতো ঘর করবো, ঘর পেয়ে ফিরে থাকবো। হ্যাঁ, কোথায় কিনবেন? আমাদের এরিয়ার মধ্যেই করবো, আর যদি দেখি আমার নামের সঙ্গে এই এরিয়াটা ম্যাচ করছে না তখন হ্যাঁ। একটু দেখি অন্য কোথাও কিনবো, বুঝেছেন? দাঁড়ান তবে একটুখানি হোল্ড ছোট্ট, করুন, একটুখানি হোল্ড করুন। হুম, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলুন কোনটা থেকে কোনটা সৃষ্টি হচ্ছে আর কোনটা থেকে কোনটা ধ্বংস হচ্ছে, তাড়াতাড়ি। আচ্ছা, প্রথমে বলছি, সৃষ্টিকেই বলছি। হ্যাঁ, হুম। জল, তারপরে হচ্ছে পৃথ্বী, হ্যাঁ, না জল জল, থেকে পৃথ্বী। না না না, এটা হচ্ছে সৃষ্টির দিক থেকে বলছে। হ্যাঁ? হুম। জল, বায়ু, তারপরে হচ্ছে বায়ু, তারপরে হচ্ছে অনেক ভুলে গেছি। আপনাকে তো আমি গল্পের মতন বোঝালাম যে জল থেকে কি হ্যাঁ তৈরি হয় গাছ। বুঝেছি, শুনে তারপরে আমার মাথার আপনি মধ্যে বায়ুর দিকে কেন যাচ্ছেন? আপনি আমাকে, আমি যেরকম ভাবে বললাম ওরকম ভাবে বলুন। জল থেকে কি তৈরি হলো? গাছ জল তৈরি হলো। থেকে সৃষ্টি হলো গাছ, তাহলে জল, বায়ু। হুম। আগে আপনি এটা বলুন না, বায়ু পরে বলবেন। জল থেকে সৃষ্টি হলো গাছ, জল গাছে থেকে লাগলো সৃষ্টি আগুন। হলো গাছ, গাছ থেকে সৃষ্টি হলো আগুন। গাছ- গাছে কি হয় আগেকার গাছ দিনে? থেকে আগুন, আগেকার দিনে হ্যাঁ, বনে বনে আগুন। আগুন লাগতো না, দেখেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাবানল। দাবানল হতো না, গাছে গাছে ঘষা লেগে হ্যাঁ 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 তা না হলে মানুষ মানুষ ছিল নাকি আগুন জ্বালাবার জন্য? মানুষ জন্মাবার আগের কথা বলছি আমি। হ্যাঁ প্রথমে তো গাছ জন্মেছে। হ্যাঁ তা প্রথমে যখন গাছ জন্মেছে গাছে আগুন কি করে লাগতো? হ্যাঁ। কেউ তো এসে লাগিয়ে দিত না, না, ঘষা ঘষা লেগে লাগবো। তা গাছ থেকে কি হলো? আগুন। আগুন থেকে তৈরি হলো ছাই। ছাই থেকে তৈরি হলো থেকে মেটাল। মেটাল। মেটাল থেকে আবার জল। এইটাকে বলুন। হ্যাঁ, জল, বায়ু, আবার বায়ু। না বলছি, যেটা আমি বলছি সেটা বলুন। জল থেকে হচ্ছে গাছ, হ্যাঁ গাছ থেকে হচ্ছে আগুন, হ্যাঁ। আগুন থেকে হচ্ছে ছাই, হুম। ছাই থেকে হচ্ছে মেটাল, মেটাল থেকে আবার জল। হ্যাঁ, তাহলে জল থেকে হলো গাছ, গাছে ঘষা লেগে হলো আগুন, যেরকম আমি বলছি এরকম আবার বলুন। জল থেকে উৎপন্ন জল হলো থেকে গাছ, হলো গাছ, গাছ গাছে ঘষা লেগে লাগলো আগুন উৎপন্ন হলো, আগুনের থেকে ছাই উৎপন্ন হলো, ছাই মাটিতে গিয়ে পড়লো, ছাই থেকে, ছাই মাটিতে গিয়ে পড়লো। ও ছাই মাটিতে পড়লো, ছাই থেকে কি, হ্যাঁ মাটিতে পড়লো, মাটিতে ছাই অনেক দিন ধরে থাকার ফলে মেটালে পরিণত হলো, এবং মেটাল থেকে ধীরে ধীরে জল আকার উৎপন্ন। আবার জল। ঠিক আছে, এরকম বলুন আর একবার।
জল, গাছ, দাবানল, আগুন, ছাই, মেটাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তারপর জল। ঠিক আছে, আরেকবার বলছি, হ্যাঁ। হ্যাঁ বলুন। জল, গাছ, আগুন, ছাই, মেটাল, জল। ঠিক আছে? হ্যাঁ, এবার তত্ত্ব বলুন, কোনটা থেকে কোনটা ক্রিয়েট হলো। আচ্ছা, জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ, তারপর জল। তাহলে আকাশ তত্ত্ব কি তৈরি করে? জল তত্ত্ব। হ্যাঁ, জল তত্ত্ব কি তৈরি করে? বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব বায়ু সৃষ্টি তত্ত্ব করে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্ব সৃষ্টি করে পৃথ্বী তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব সৃষ্টি করে মেটাল তত্ত্ব। মেটাল তত্ত্ব না, আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হলো ক্রিয়েশন। আর ধ্বংসটা বলে ফেলুন। আচ্ছা, জল কাকে ধ্বংস করে? জল, অগ্নি। অগ্নি কাকে ধ্বংস করে? আকাশ। আকাশ কাকে ধ্বংস করে? মেটাল। মেটাল কাকে ধ্বংস করে? পুরুল পুরুল এগুলো কাকে ধ্বংস করে? ও, বায়ু। বায়ু। বায়ু তত্ত্ব কাকে ধ্বংস করে? গাছ কাকে ধ্বংস করে? বায়ু তত্ত্ব ধ্বংস করে হচ্ছে পৃথ্বী তত্ত্বকে। আর পৃথ্বী তত্ত্ব কাকে ধ্বংস করে? পৃথ্বী তত্ত্ব ধ্বংস করে জল তত্ত্বকে। আর জল তত্ত্ব কাকে ধ্বংস করে? জল তত্ত্ব অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বকে ধ্বংস করে মেটাল। অগ্নিতত্ত্ব ধ্বংস করে অগ্নিতত্ত্বকে আকাশ। ধ্বংস করে নয়, অগ্নিতত্ত্ব ধ্বংস করে। অগ্নিতত্ত্ব মেটালকে ধ্বংস করে, মানে আকাশ তত্ত্বকে ধ্বংস করে। আকাশ তত্ত্বকে ধ্বংস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার বলুন, অগ্নিতত্ত্ব আমার অগ্নিতত্ত্ব আর আপনার হচ্ছে পৃথ্বীতত্ত্ব, আর একটা জল তত্ত্ব আর একটা পৃথ্বীতত্ত্ব। তাহলে এবার বলুন, আপনি যে বলছিলেন সিংহ দুশ্মন মকর নাকি? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সিংহ রাশির অধিপতি কে? অগ্নিতত্ত্ব পৃথ্বী তত্ত্বকে না, পৃথ্বী তত্ত্ব অগ্নিতত্ত্ব কাকে ধ্বংস করে? সৃষ্টি করছে। অগ্নিতত্ত্ব পৃথ্বী তত্ত্বকে সৃষ্টি করছে, তাই তো? হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে জল আর পৃথ্বী। আরেকটা জিনিস বলে দিই আপনাকে, সিংহ রাশির পঞ্চমে মকর, সরি, সিংহ রাশির যেটাকে বলে হচ্ছে 5th হাউসে আর 9th হাউসে যে রাশি থাকবে সেটাও কিন্তু অগ্নিতত্ত্ব রাশি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। রাশি আর সিংহ রাশি তো। সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, এই ট্রাইন, এই তিনটেই কিন্তু অগ্নিতত্ত্ব রাশি। হ্যাঁ, 159। হ্যাঁ, তাহলে অগ্নিতত্ত্বের দিক কোনটা? অগ্নিতত্ত্বের দিক, অগ্নিতত্ত্বের দিক হচ্ছে তো সাউথ ইস্ট। না, অগ্নিতত্ত্বের দিক অর্থাৎ সিংহ রাশি, ধনু রাশি আর মেষ রাশি, এই অগ্নিতত্ত্ব তার দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক থেকে আগুন ওঠে, আগুন হচ্ছে সূর্য। ঠিক আছে। পৃথ্বীতত্ত্বের দিক কোনটা? পশ্চিম দিক। না, পৃথ্বীতত্ত্বের দিক হচ্ছে দক্ষিণ দিক। হ্যাঁ, হ্যালো, দক্ষিণ দিক। আচ্ছা আচ্ছা, বায়ু তত্ত্বের দিক কোনটা? এটা পশ্চিম দিক। পশ্চিম দিক। আর জল তত্ত্বের দিক কোনটা? উত্তর। তাহলে প্রত্যেকটা রাশি তিনটে করে আছে,
12খানা রাশি, জল তত্ত্বের 3টে রাশি, পৃথ্বী তত্ত্বের 3টে রাশি, অগ্নিতত্ত্বের 3টে রাশি, বায়ু তত্ত্বের 3টে রাশি, 3 4 12টা রাশি। আর আমাদের চারটে দিক কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। মেনলি 4টে দিক আমরা জানি। হ্যাঁ হ্যাঁ আর যেহেতু আকাশ তত্ত্ব বলে কিছু নেই, আকাশ তত্ত্বের ভেতরেই এই 4টে তত্ত্ব আছে, তাই আকাশ তত্ত্ব বলে কিছু নেই আমাদের চার্টেতে। আকাশ তত্ত্ব শুধু আমরা একটা প্ল্যানেটকেই ধরি, সেটা হচ্ছে বৃহস্পতি। আচ্ছা ঠিক আছে? আমাদের আকাশের ভেতরেই তো এই 4টে তত্ত্ব, মানে আমাদের আকাশ তো সারা ব্যাপ্তি আকাশ, তার ভেতরেই এই 4টে তত্ত্ব, তাই আকাশ তত্ত্বকে ধরা হয় না। এই 4টে তত্ত্ব 3টে রাশি দ্বারা আবৃত, 3 4 12খানা টোটাল রাশি, 4টে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। জল তত্ত্ব উত্তর দিক, অগ্নিতত্ত্ব পূর্ব দিক, বায়ু তত্ত্ব পশ্চিম দিক, পৃথ্বী তত্ত্ব দক্ষিণ দিক। আর আপনি যেটা বলছেন নর্থ ইস্ট, এটা লাল কিতাবের পৃথ্বী তত্ত্ব, অগ্নিতত্ত্ব। সাউথ ইস্ট লাল কিতাবের অগ্নিতত্ত্ব, নর্থ ওয়েস্ট হচ্ছে বায়ু তত্ত্ব, নর্থ ইস্ট হচ্ছে জল তত্ত্ব। এইগুলো আলাদা, এইগুলো হচ্ছে লাল কিতাবের অন্য অন্য অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আসছে। কিন্তু আমি যদি সরাসরি জ্যোতিষ দেখি, তাহলে ও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তত্ত্ব ওয়াইজ খেলা হবে। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ তাই প্রত্যেকটা শাখা অ্যাস্ট্রোলজির মধ্যে আলাদা আলাদা কনসেপ্ট আছে। লাল কিতাবে এই ধরনের বাস্তুর ব্যাপার আছে, আপনার পরাশরেতে এরকম আছে, আবার ওয়েস্টার্ন কালচারের একটু আলাদা আলাদা টাইপের আছে। যাই হোক, তা সেই হচ্ছে পাতি হিসেব যে আমরা তত্ত্ব ওয়াইজ যদি দিক দেখি, তাহলে এই 4টে তত্ত্ব আছে আকাশ তত্ত্বের ভেতরে, আর 4টে তত্ত্ব 3টে রাশিতে ডিভাইডেড, তাই 3 4 12 টোটাল 12খানা রাশি। আর একে অপরের সাথে শত্রু মিত্র কিভাবে হবে সেটাও আপনি তত্ত্বের মাধ্যমে বলবেন। তাই কোন রাশিকে আপনি দেখলেন সিংহ রাশির অধিপতি রবি আর শনি হচ্ছে মকর রাশির অধিপতি, তা বলে শত্রু হবে এটা ভেবে নেবেন না। বেসিক্যালি তত্ত্বওয়াইজ শত্রু হয়, তত্ত্বের গুণের কারণে তাদের মত পার্থক্য তৈরি হয়। এখন যদি আমার গুণ চেঞ্জ হয়ে যায়, বা আমি আমার গুণের দ্বারা কাউকে কোনো তত্ত্বের গুণকে ধ্বংস করছি, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। কারণ অগ্নিতত্ত্বের সাথে জল তত্ত্বের কিন্তু একটা পারস্পরিক দ্বন্দ্ব থাকতে পারে। অগ্নিতত্ত্বের লোকেরা জল তত্ত্বের সাথে, মানে অগ্নিতত্ত্ব নিভে যাবে না জল তত্ত্বের সাথে থাকলে, তা শত্রুবৎ আচরণ হতে পারে। কিন্তু অগ্নিতত্ত্ব পৃথ্বী তত্ত্বের সাথে শত্রুতা করবে না। ঠিক আছে? এটা একটা কনসেপ্ট, এটা মাথায় রাখবেন। তত্ত্ব ওয়াইজ খেলা আপনাকে খেলতেই হবে, কারণ অগ্নিতত্ত্বের মাধ্যমেই তো পৃথ্বী তত্ত্ব ক্রিয়েট হচ্ছে। তাহলে বৃষ রাশি, মকর রাশি আর কন্যা রাশি, এই 3টে রাশির অধিপতি গ্রহ, একটা শুক্র, একটা শনি, একটা বুধ, 3টে আলাদা আলাদা প্ল্যানেট। তত্ত্ব ওয়াইজ শত্রু নেই, কিন্তু প্ল্যানেট ওয়াইজ রবি কিন্তু শুক্র আর শনি শত্রু। কিন্তু আপনি দেখুন এই তত্ত্বের আরেকখানা রাশি আছে। আমি একটু জোরে বলুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো। এবার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। দেখুন এবার শুনতে পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই হচ্ছে ব্যাপার। সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আমি কি ভাবছি জানেন, আমি ভাবছি আপনি তো সিংহ রাশি, হ্যাঁ, তা ভাবছি যে সিংহ রাশি ইনি যদি গুরু হন, এর সঙ্গে তো আমার ম্যাচ করবে না। আমি বেশি দিন স্টে করতেই পারবো না। হ্যাঁ, কোনো না কোনো দিক থেকে আমার আমিই চলে যাবো, মেজাজ বিগড়ে যাবে, আমিই চলে যাবো। আর আগের যে গুরুজি, এই যেটা এ হচ্ছে বায়ু তত্ত্বের, বুঝলেন? বায়ু তত্ত্বকে ধ্বংস করছে পৃথ্বী তত্ত্বকে, বুঝলেন? মানে কাজ যখন পৃথিবীতে করছে, আসছে পৃথ্বী তত্ত্বকে ধ্বংস করছে। হ্যাঁ, তো সুতরাং ওর সঙ্গে আমার ঠিক ম্যাচ করে না, বুঝলেন? কথাবার্তা সবকিছুতে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনার সঙ্গে আপনি যতই কথা ঠিক রাখতে না পারেন, কিন্তু এমনি খারাপ লাগে না আপনাকে। হ্যাঁ, এটারও একটা কারণ আছে। না, এ গুরুজিও হবে না, একেও আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো এটা দেখুন, এটারও একটা কারণ আছে।
হ্যাঁ শুধুমাত্র আপনি রাশি বা লগ্ন দেখলে হবে না, আপনার চার্টের সাথে আমার চার্ট ম্যাচিং না থাকলে কারোর প্রতি সেই ব্যাপারটা আসবে না। আমরা বলি না যে যখন বিবাহিত জীবনে যখন কেউ পদক্ষেপ করে আমরা বলি যে গুণ বিচার করতে, 36-এর মধ্যে কটা গুণ মিললো, ওইসব গুণ মিলিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ না গুণ আমি তা মিলান, বলছি না, আমি বলছি বন্ধু হিসেবে, মানে ধর একটা একটা ধরুন আমার সঙ্গে আমার মাকে আমি খুব পছন্দ করি। হ্যাঁ, এই যে পছন্দ করা, এই যে মনের যে মিলটা, এটা তো একটা নিশ্চয়ই আমার চার্টে একটা কিছু ব্যাপার আছে যার জন্য আমি মাকে পছন্দ করছি। ঠিক হ্যাঁ। তেমনি একটা জায়গায় ছাত্র বা ছাত্রী কি শিক্ষক বা শিক্ষিকাকে পছন্দ করে, হ্যাঁ বুঝলেন? যদি হ্যাঁ। পছন্দটা ঠিক মতো না হয় তাহলে সেখানে পড়াশোনা হয় না, একদম। বুঝতে পেরেছেন? এবার সেই যে পছন্দটা যে আসছে, এই পছন্দটা আসবেও হচ্ছে আপনার চার্টের সাথে তার চার্টের মিলের মাধ্যমে। হ্যাঁ, এইটা। শুধুমাত্র রাশির নয়, আপনাকে 9টা প্ল্যানেটই দেখতে হবে, তার পজিশন দেখতে হবে, তার সাথে আপনার যে গুরু বা আপনার যার সাথে আপনার বন্ধুত্ব হয়েছে তার চার্টের 9টা প্ল্যানেটের সাথে সম্পর্ক কি বানাচ্ছে। যদি সেই সম্পর্ক পজিটিভ হয় তাহলে তার সাথে আপনার পজিটিভ বন্ধুত্ব হবে এবং থাকবে। আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে কিছুদিন থাকবে তারপরে কেটে যাবে। আপনি শুধুমাত্র দেখছেন রাশি ওয়াইজ হবে না, কারণ রাশি তো একটা প্ল্যানেট চন্দ্র, আর বাকি 8খানা প্ল্যানেট কি করবে। আমাদের চন্দ্রকে দেখলে হবে না, আমাদের প্রত্যেকটা প্ল্যানেটকে দেখতে হবে। কারণ চন্দ্র আমাদের মন ওই 8খানা প্ল্যানেটের দ্বারাই তো প্রভাবিত। চন্দ্র মানে মন কার দ্বারা প্রভাবিত? ওই 8টা প্ল্যানেটের দ্বারা। শুক্র, বুধ, রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এদের দ্বারা প্রভাবিত হচ্ছে চন্দ্র। তা চন্দ্রকে আমি দেখবো আর 8টা প্ল্যানেটকে দেখবো না, তাহলে কি করে হবে? আমাকে 9খানা প্ল্যানেটের সাথে 9খানা প্ল্যানেটের মিল দেখাতে হবে। বুঝতে পেরেছেন? এবার আপনার সাথে আমার বা আপনি যাকে গুরু বলছেন, যাকে বন্ধু বলছেন, তার সাথে থাকবে কিনা রিলেশন দীর্ঘদিন বা কতদিন পর কেটে যাবে, এই যে ব্যাপারটা, এটা একটা চার্টের সাথে একটা চার্টের যত স্ট্রং যেটাকে বলে যোগ থাকবে, যেটাকে বলে পজিটিভ যোগ থাকবে, তার সাথে ততদিন সম্পর্ক থাকবে। ব্যাপারটা এরকম। তাই আমাদেরকে কোনো ম্যাচ মেকিং দেখতে গেলে এইরকম ভাবেই দেখতে হবে, তা না হলে মুশকিল। ওই একটা প্ল্যানেট চন্দ্রকে দেখলাম 36 গুণের মধ্যে আপনার 30 গুণ মিলেছে, দারুণ বিবাহ, রাজ্য, তো কিচ্ছু হবে না। আর যদি এখনকার দিনে ইউটিউবেই দেখি, ইউটিউবে এগুলোই বলে না, ওইগুলো বলে কারণ বেশি সোনার মানুষ ওইগুলোই আছে, তারা তো আর 9খানা প্ল্যানেটকে নিয়ে বিবেচনা করতে পারবে না। তারা এইটুখানি জানতে পারবে, তারা তো অ্যাস্ট্রোলজার নয়, তারা এইটুখানি জানতে পারবে আচ্ছা তোমার দেবগণ না নরগণ আর রাক্ষসগণ, তারা এর মধ্যেই পড়ে থাকবে। কারণ তারা তো জানেই না যে এইসব কিছু হয় না। তারা জানে রাক্ষসগণের সাথে দেবগণের মিল হয় না, নরগণের সাথে কাউরি মিল হয় না, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছেন? আবার বলবে আপনি মাঙ্গলিক কি নন মাঙ্গলিক, মাঙ্গলিক হলে বিবাহ তো দেওয়া মুশকিল হয়ে যাবে। এরা শুধু এইটুখানি জানবে, কারণ এরা তো অ্যাস্ট্রোলজার নয়, তাদের ওইটুখানি জ্ঞান আছে, মাঙ্গলিক, দেবগণ, নরগণ, আর ওই শনিশ্চারের সাথেই কালসর্প, ব্যাস। কিন্তু এইগুলোতে তো কিছু হয় না। আপনি কত মাঙ্গলিক নন মাঙ্গলিককে দেখবেন বিবাহিত জীবন খুব ভালো, আবার কত 36 গুণ 30 গুণ পেয়েছে বিবাহিত জীবন, মাঙ্গলিক নন মাঙ্গলিক তাও ডিভোর্স হয়ে গেছে। মেন দেখতে হবে আপনার চার্টের সাথে, আপনার চার্টের 9টা প্ল্যানেটের সাথে ওই চার্টের 9টা প্ল্যানেটের যোগাযোগ কিরকম, সেই প্ল্যানেট গুলো কি অবস্থায় বসে আছে, তার সাথে তার যোগসূত্র কি দুটো চার্টের মধ্যে। যদি যোগসূত্র ভালো থাকে, মেলে অনেক যোগসূত্র, তাহলে সেই চার্টের সাথে সেই চার্টের একটা অ্যাট্রাকশন থাকবেই থাকবে। সে মাঙ্গলিকও হতে পারে, নন মাঙ্গলিক হতে পারে, দেবগণ হতে পারে, নরগণ হতে পারে, তা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আর আমি না যে কি বলুন তো, এই যে আগের যে গুরুজি আর আপনি যে, আগের গুরুজি বায়ু আর আপনি হচ্ছে অগ্নি, ব্যাস আমি তো পিতৃদত্ত, দুজনের সঙ্গে ম্যাচ করবে না। এমনকি ওর লগ্ন হচ্ছে কন্যা, ওই লোকটার লগ্ন হচ্ছে কন্যা, আর আপনারও হচ্ছে কন্যা,
হ্যাঁ, হুম আমার মনে মনে ভাবলাম ওই একটা জায়গায় হয়তো নীল, পৃথ্বী আর জল, কিন্তু হুম পৃথ্বী জল তো এখন বলছেন ধ্বংস হচ্ছে। তাহলে তখন হলো যে এখন তো দেখছি কি রে বাবা, এ তো একটা দিকে মিল হলে আবার আর একটা দিকে। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা ওইটা করতে পারবেন না, না ওটা সমস্যা নাই। হ্যাঁ, আপনার ওটা করা যাবে। আপনার আপনার প্ল্যানেট, বেশিরভাগ প্ল্যানেট কোন তত্ত্বে বসে আছে? বাবা, সেসব তো অত মনেও নেই। তাহলে আপনি শুধু পড়ে আছেন লগ্ন আর রাশিকে নিয়ে। আপনার তো নখানা প্ল্যানেটকে দেখতে হবে কোন তত্ত্বে আছে। হুম, হুম, হুম। বলুন আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, হ্যাঁ। আমার বেশিরভাগ প্ল্যানেট হচ্ছে আপনার পিতৃতত্ত্ব। আমার পৃথিবীতত্ত্বে আছে? কারণ কি, আহ, আপনার বেশিরভাগ প্ল্যানেট পৃথিবীতত্ত্বে আছে? পিতৃতত্ত্ব কেননা আমার তিনটে তো একাদশে, একাদশ হচ্ছে ওখানে মকর রাশি আছে, আবার সেকেন্ড হাউস হচ্ছে আপনার, না সেকেন্ড হাউস হচ্ছে অগ্নিতত্ত্বে, ওখানে আবার সান ভেনাস আছে, বুঝতে পেরেছো? হুম হ্যাঁ, তাহলে এই পৃথিবীতত্ত্বে তিনটে রাশি? তত্ত্বটাই বেশি আছে আমার। না না, পৃথিবীতত্ত্বে তিনটে রাশি, অগ্নিতত্ত্বে দুটো, পৃথিবীতত্ত্বে তিনটে গ্রহ, অগ্নিতত্ত্বে দুটো গ্রহ, আর আর হচ্ছে রাহুটা তো আপনার অগ্নিতত্ত্বে রয়েছে, ওটা আবার তিনটে হয়ে গেল। রাহু কেতুকে ছেড়ে দিন, ওরা কোনো প্ল্যানেট নয়। ও আচ্ছা, আপনি তাহলে 7টা প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেট কোন তত্ত্বে বেশি আছে বলুন। আহ, আমার পিতৃতত্ত্বে তিনটে আছে, আর আর জল তত্ত্বে একটা আছে, নীল হুম, লগ্নে একটা আছে। হ্যাঁ, আর আর তিন চার, আর 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 একটা হচ্ছে আপনার বেশ বেশি অগ্নিতত্ত্বে রয়েছে দুটো আছে। একটা সান ভেনাস, মানে দুই, অগ্নিতত্ত্ব। হ্যাঁ, অগ্নিতত্ত্বে আর দুটো আছে, জলতত্ত্বে হ্যাঁ, একটা আছে, পৃথিবীতত্ত্বে তিনটে আছে, আর আর কটা, আর একটা কোনটা আছে মনে করতে পারছি না। আর আর তো ডেট অফ কিছু নেই তো। ডেট অফ বার্থ বলুন, কি ডেট অফ বার্থ আপনার? আমার তো 27 আর হুম 4 আর 1973, 27/4 1973। 1973। ওকে, 27/4/1973, 7, 8, 9, 10, 1 আর 2, 4 আর 2, 6, 7, 8, 9, 10, 10 আর 1, 7, 8, 9, 10, 11, 2, 4 আর 2, 6, 9, 6, বাবা, ও 9, 6। স্যাটার্নটা বৃষ রাশিতে আছে, স্যাটার্ন পিতৃতত্ত্ব। নিচে আছে পিতৃতত্ত্ব, মানে 4টে প্ল্যানেট আপনার পিতৃতত্ত্বে আছে। হ্যাঁ, 4টে প্ল্যানেট পিতৃতত্ত্বে আছে। হ্যাঁ, 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 চারটে প্ল্যানেট। আপনার আপনার 27/4/1973 বললেন তো? হ্যাঁ, হ্যাঁ। 27/4/1973 তো আপনার কুম্ভ রাশি। কি রাশি? কুম্ভ। কুম্ভ না, মকর রাশি। আমার ওই ডেটটা, এই টাইমটা হয়তো তাহলে একটু একটু ফ্যাকচুয়েট হ্যাঁ, করবে, সে টাইমটা একটু বলুন, মনে হয়। টাইমটা। টাইমটা হচ্ছে ওই, মা ঠিক বলতে পারে না তো, 4টে, 3:30 থেকে 4:30 একটু আগে। সকালে? সকাল সকাল, ভোর। 4:30। কলকাতায় জন্ম? হ্যাঁ, কলকাতা, কলকাতা, কলকাতা। কলকাতা। তাহলে আপনার তো হয়ে গেল মকর, মকর, হ্যাঁ, মকর রাশি। আর হ্যাঁ। মকর রাশি মেষ লগ্ন। মেষ লগ্ন না, মীন লগ্ন। মীন লগ্ন। ও আচ্ছা, তার মানে 4:30 নয়, ওই 4টে, আহ, 4টে, 4:30 আগে জন্ম আপনার। তাই তো মা বলছে এখন। যদি সকাল 4:30 আগে হয় তাহলেই আপনার মীন লগ্ন হবে, তা না হলে মেষ লগ্ন। হ্যাঁ, যাই হোক, তা সেক্ষেত্রে আপনি দেখুন কটা তত্ত্বে, কোন তত্ত্বে সবচেয়ে বেশি প্ল্যানেট আছে। পৃথিবীতত্ত্বে 4টে আমার প্ল্যানেট। পৃথিবীতে বেশি, কারণ গ্রীষ্মতে একটু শনি আছে, আর মকরে 3টে আছে, মুন, জুপিটার, বিশ্বতে, আর হ্যাঁ, আর অগ্নিতত্ত্বে দুটো, দুটো প্ল্যানেট আছে, রবি আর শুক্র। হ্যাঁ, আর জল তত্ত্বে আছে হচ্ছে একটা প্ল্যানেট। একটা তো। তাহলে আপনার তত্ত্ব কোনটা বেশি? পৃথিবীর তো বেশি, হ্যাঁ, তত্ত্বটা বেশি।
পিতৃতত্ত্ব বেশি। হ্যাঁ তার মানে আপনার শরীরে মেদ প্রচুর থাকবে, ভারী হবে আপনার শরীর, হ্যাঁ আপনি মোটা হবেন। সে মোটা নই কিন্তু না না, ভারী হবে শরীর, আপনার ওয়েটই হবে। হ্যাঁ পিতৃতত্ত্ব ওয়েট আছে না, আছে কিন্তু মানে মানে মোটা নই, যেটাকে বলে মোটা ওটা মোটার কোনোদিনই ব্যাপারটা নই। নয়, পিতৃতত্ত্ব খুব একটা সেইভাবে মোটা দেয় না, পিতৃতত্ত্ব ওয়েট দেয়। হ্যাঁ জলতত্ত্ব ওয়েট, খানিকটা মোটাপা ও দিয়ে দেয়। ওয়েটই ওয়েট। জলতত্ত্বের মধ্যে থলথলে ব্যাপারটা থাকে, আর পিতৃতত্ত্বের মধ্যে ওয়েটই ব্যাপারটা থাকবে, মাসেল মানে যেটাকে বলে যে মাংসপিণ্ড, হ্যাঁ বেশ শক্তপোক্ত এরকম। তা সব তো আপনার যেহেতু 4টে প্ল্যানেট পিতৃতত্ত্বে আছে, তাই হ্যাঁ আপনার শরীরে ওয়েট থাকবে। হ্যাঁ পিতৃতত্ত্ব না, ওয়েটই। ওয়েটই জিনিস। আপনি এক জায়গায় স্টেবল হলে সেখানে স্টেবল অবস্থায় থাকবেন, সেখান থেকে বেরোবেন না চট করে। পিতৃতত্ত্বের প্রভাবটা আপনার বরাবরই মধ্যে। আমার শরীরের ব্যাপার আছে আর আমার নেচারও তাই। তো আপনার পিতৃতত্ত্বের প্রভাব বেশি। হ্যাঁ। তাহলে আপনি আপনি তাহলে এখন কোন তত্ত্বকে দেখবেন? জল তত্ত্বকে দেখবেন লগ্নের জন্য, না পিতৃতত্ত্বকে দেখবেন? জল তত্ত্বতে একটা প্ল্যানেট বসে আছে। হুম তাহলে তাহলে আপনি যে দেখছিলেন এতক্ষণ ধরে একটা প্ল্যানেটের দিকে তাকিয়ে আর রাশির দিকে তাকিয়ে, রাশি আমার মকর রাশি, পৃথ্বীতত্ত্ব, আর আমার লগ্নতে জল তত্ত্ব। তাহলে আমাকে কি দেখতে হবে? আমাকে 9টা প্ল্যানেটকে দেখতে হবে, সবচেয়ে বেশি প্ল্যানেট কোন তত্ত্বে বসে আছে সেই তত্ত্বটা আমার। তার মানে এখানে আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন। কেন বলছি? কারণ সবচেয়ে বেশি প্ল্যানেট মকর রাশিতে বসে আছে, 3টে প্ল্যানেট, তাই আপনার লগ্নের সবচেয়ে বেশি গুণ আপনি পাবেন মকরের। নট নট মিন নট রাশি, যেহেতু চন্দ্রও এখানে বসেছে, রাশিটাও ওটা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি প্ল্যানেট যে রাশিতে বসবে সেই রাশির গুণ সেই মানুষ সবচেয়ে বেশি পাবে। আচ্ছা আচ্ছা। আপনি তার মানে এতদিন ধরে দেখছিলেন না চন্দ্র রাশি, আমার মাইন্ড তো রাশির মতন হবে, আমার লগ্নতে এই হবে না, 9টা প্ল্যানেটকে দেখতে হবে। আমার 3টে প্ল্যানেট কোন রাশিতে বসে আছে? হ্যাঁ আমারও 3টে প্ল্যানেট মকর রাশিতে বসে আছে। হ্যাঁ আপনার তো 5th হাউসে রয়েছে। মকর তো রাশিতে। কন্যা লগ্ন, কন্যা মানে হচ্ছে আপনার এটা হচ্ছে কন্যা সিংহ 5 6 মকর রাশিতে বসে আছে। মকর রাশিতে। হ্যাঁ, কন্যার 5th হাউস হচ্ছে মকর রাশি। কেন মকর রাশিতে হ্যাঁ, তিনটে? আর আমারও বাহ! পিতৃতত্ত্বের প্রভাব সবচেয়ে বেশি, কিন্তু আপনিও খুব মানে কয়টা মোটা নন কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি মোটা নই। তার কারণ হচ্ছে আমার জলতত্ত্বে 2টো প্ল্যানেট আছে, আমার অগ্নিতত্ত্বে একটা প্ল্যানেট আছে, আর হচ্ছে বায়ুতত্ত্বে একটা প্ল্যানেট আছে। ও আমার প্রত্যেকটা তত্ত্বে একটা করে প্ল্যানেট আছে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কিন্তু বায়ুতত্ত্বে কোনো প্ল্যানেট নেই। না আপনার বায়ুতত্ত্বে কেতু বসে আছে, যেটাকে আমি প্ল্যানেট বলতে পারি না। না না। তাই যখনই কোনো তত্ত্বে সেই প্ল্যানেটটা থাকছে না, তাহলে সেই তত্ত্বের প্রভাব কমলো তার লাইফে। হুম হুম হুম। বায়ুতত্ত্ব হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, এবং আর একদম হালকা হালকা। বায়ুতত্ত্ব হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্যাপার। আপনার হুম মধ্যে সেই ইন্টেলেকচুয়াল ব্যাপারের একটা অভাব দেখা যাবে, কথাবার্তা আপনি ঠিকভাবে বলতে পারবেন না গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বায়ুতত্ত্ব আমি কি বললাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুতত্ত্ব। তাই হ্যাঁ বায়ুতত্ত্বে একটা প্ল্যানেট থাকা খুব দরকার, যেখানে তো প্ল্যানেট আছে আপনার কেতু। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যতক্ষণ না এই কেতুকে এনহ্যান্স করবেন, বায়ুতত্ত্ব আসবে না। বায়ুতত্ত্বকে কেতুকে এনহ্যান্স করতে গেলে কি করতে হবে? আপনাকে আধ্যাত্মিক জগৎ বা অ্যাস্ট্রোলজির দিকে যেতে হবে। কেতু হচ্ছে অ্যাস্ট্রোলজার। যখনই আপনি অ্যাস্ট্রোলজার হবেন, তখনই আপনার এই বায়ুতত্ত্ব, যেটা আপনার ইন্টেলিজেন্সি ইন্টেলেকচুয়াল ব্যাপার, সেটা আপনার ভেতরে ইনবিল্ড হবে, তার আগে হবে না। ও তাহলে তো আমি ঠিক লাইনেই গেছি। হ্যাঁ, ও আপনি আমি না আমি অ্যাস্ট্রোলজির ওই যে দিক থেকে আপনি খুব ভালো ইন্টেলেকচুয়ালিটি দেখাতে পারবেন, আদারওয়াইজ কোনো দিকে দেখাতে পারবেন না। ও বুঝতে পেরেছেন? তা আমার এই যে আমি যে মোটা নই, তার পেছনের কারণ হচ্ছে এইটা, যে আমার প্রতিটা তত্ত্ব আছে, তাই আমার মোটার যে ব্যাপারটা ওটা ব্যালেন্স হয়ে যায় আমার উপর depend। খাওয়া দাওয়া করে নিজেকে মোটা করে ফেলতে পারি, আবার আমি যদি চাই 1 সপ্তাহের মধ্যে নিজেকে আবার রোগা করে ফেলতে। আচ্ছা আচ্ছা।
আমার উপর ডিপেন্ড করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কিন্তু আপনার দেখুন আপনার 4টে প্ল্যানেট পিতৃতত্ত্বতে, আপনি ওটা করতে পারবেন না। আপনার কোনো প্ল্যানেট বায়ুতত্ত্বতে নেই। আপনি রোগা হতে চাইলে হতেও পারবেন না চট করে, কারণ বায়ুতত্ত্বের মধ্যে রোগার একটা ব্যাপার আছে। আর অগ্নিতত্ত্বের 2টো প্ল্যানেট আছে ঠিক কথা, অগ্নিতত্ত্বের মধ্যে 2টো প্ল্যানেট আছে, একটা আপনার জলতত্ত্বে আছে, কিন্তু সেটা অ্যাডজাস্ট করতে পারছে না। 4টে প্ল্যানেটের সাথে লড়তে পারছে জলতত্ত্ব না। তো ভারী, জলও তো ভারী। হ্যাঁ, সবচেয়ে মোটা তো জলতত্ত্বই দেয় না, সবচেয়ে মোটা জলতত্ত্বই দেয়। যাদের জলতত্ত্বে বেশি প্ল্যানেট থাকবে তারা থলথলে হয়ে যাবে। আর পিতৃতত্ত্বের মধ্যে যাদের প্ল্যানেট বেশি থাকবে তাদের মাসেলস থাকবে। দেখবেন আমার একটু গাঁট্টা গোট্টা, আমি একটা টাইমে বেশ গাঁট্টা গোট্টা ছিলাম, এখন আমি রোগা হয়ে গেছি, কিন্তু মাসেলস থাকবে এদের মধ্যে প্রচুর ভুঁড়ি হবে না। কিন্তু কিন্তু জলতত্ত্বের লোকেদের একটুখানি ভুঁড়ির ব্যাপারটা চলে আসে, একটুখানি শেপলেস একটা চেহারার ব্যাপার চলে আসে, শেপলেস মানে কোনো শেপ থাকবে না, ফুলো ফুলো ভাব। আর পিতৃতত্ত্বের মধ্যে সেই ব্যাপারটা থাকবে না, একটা কাঠামো থাকবে। আর অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব এরা রোগার দিকে নিয়ে যাবে। অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব রোগার দিকে নিয়ে যাবে, জলতত্ত্ব পিতৃতত্ত্ব মোটার দিকে নিয়ে যাবে। একদম ইজি। তত্ত্ব শিখে নেওয়া মানে আপনি সব শিখে আরম্ভ করলেন মেনলি। তাই আপনার অনেক আগের আমি অনেক পরের আমি কিছু ভেবেছিলাম যে পরে এই তত্ত্বপাত্র নিয়ে পরে আলোচনা করব, কিন্তু আপনি এখনই বললেন বলে আমি আপনাকে বলে দিলাম এই তত্ত্বের খেলা। আর মানুষের ম্যাচিং এই তত্ত্বের দ্বারাই হয়। আপনি দেখবেন ওনার চার্টটা খুলে, আপনার আগের যে স্যার ছিলেন তার চার্টে পিতৃতত্ত্বে এত প্ল্যানেট নেই, বা মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, বা মকর রাশিতে কোনো শত্রু প্ল্যানেট আছে। আপনার মকর রাশির সাথে আমার রাশি দেখুন, আপনার মকর রাশিতে মঙ্গল বসে আছে উচ্চস্থ, চন্দ্র বসে আছে, বৃহস্পতি বসে আছে। আমার মকর রাশিতে রবি, বুধ আর শুক্র বসে আছে। দেখুন রবি এখানে, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল তিনজনেরই ফ্রেন্ড। আবার শুক্র এখানে দেখুন, মঙ্গলের সাথে শুক্র চন্দ্রের একটা কানেকশন তৈরি হয়েছে। ঠিক আছে। আর এই মকর রাশি, এই মকর রাশিতে আপনারও 3টে প্ল্যানেট, আমারও 3টে প্ল্যানেট। ঠিক আছে। এই যে কানেকশন গুলো থাকতে হবে চার্টেতে, তবেই একজনের সাথে একজনের অ্যাট্রাকশন থাকবে, আদারওয়াইজ থাকবে না। আপনি বললেন যে আমার যে একজন নিউমেরোলজিস্ট, কারণ আমি যেরকম ভাবে কথা দিয়ে কথা রাখতে পারি না, তারপরেও আপনি এ করেন, সেটা অনেক ব্যাপার আছে, যে কারণে আপনি চলুন ঠিক আছে, তার সাথে যদি ভালো লাগে। এটা ব্যাপার তো। আর আমি একদমই পছন্দ করি না কথা দিয়ে যেটা কথা রাখে না, ব্যাস মেজাজ গরম হয়ে যায় আপনার। সেক্ষেত্রে আমার উপর আপনি কনসিডার করছেন, তার কারণ হচ্ছে বুঝতে পারছেন যে এর মধ্যে কিছু আছে, বা এর ব্যাপার আছে। কি বলুন তো, আমি এই যে 4 মাস হয়নি এখনো, 3 মাস হয়ে গেছে, 4 মাসে আপনি টাকাটা পাবেন। 4 মাস হতে চললো, আমি তো অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমি খুব কনফিডেন্ট হয়েছি, বুঝেছেন? মানে আমি তো কিছু বলতে পারি। আমি কতটা বলছি সেটা বড় কথা না, আমি বলতে পারি। আমি সেদিনকে একজনকে বললাম যে আমি তোমাকে বলবো যে কি হবে, স্যার তো বলছেন, কিন্তু আমি এবারে তোমাকে বলবো যে কি হবে। এই যে আমি ভুল বলতে পারি, কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি, আমার বলার একটা ক্ষমতা আছে। এই যে জিনিসটা, এটা কিন্তু আপনি আমাকে তৈরি করে দিয়েছেন। ওটাই হচ্ছে ব্যাপার। আমি তো কিছু করিনি, আপনি তৈরি করেছেন, আমি হয়তো বলেছি আপনাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনার চার্টটা যখন আপনি নিজে বুঝতে পারবেন দেখে, যে এইটা তো ঠিক, এইটা তো জিনিসটা আমি এতদিন ধরে জানতাম না, এই লাইনে গেলে আমাকে তো ঠিক হতে হবে, এই লাইনে গেলে আমার উন্নতি হবে, আমি কেন এই লাইনে ভালো করতে পারছি, এই ব্যাপারটা আপনি যখন জানতে পেরে যাবেন আপনার চার্ট কি, তখন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আপনাকে কিভাবে কিভাবে এগোতে হবে। কারণ দেখুন, রবি যখন একটা চার্টেতে আছে, কনফিডেন্স আপনার আছে। কনফিডেন্স কোনো মানুষ নেই যে মানুষের কনফিডেন্স থাকে না, আর রবি তো থাকেই সবার চার্টে। রবি যেখানে থাকবে, যে ভাবে থাকবে, সেই ভাবের জায়গাটায় আপনি মারাত্মক কনফিডেন্ট থাকবেন। সেইটা আপনি বুঝে উঠতে পারছেন না, সেটাকে বোঝাতে হবে। কেতু যেখানে থাকবে সেই জায়গাটায় আপনি মারাত্মক দিমাগ ইউজ করবেন। ঠিক আছে। এবার বায়ুতত্ত্বে আছে, বায়ুতত্ত্বের ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজেন্সির ব্যাপার। আপনি হয়তো যেটাকে বলে সাংসারিক জগতে অত ইন্টেলেকচুয়ালিটি দেখাতে পারবেন না, কিন্তু আধ্যাত্মিক জগতে যেই আপনি যাবেন, আপনি দেখবেন আপনার এই সাংসারিক জগতেও আপনি অনেক ভালো ভালো কাজ করতে আরম্ভ করবেন।
কারণ কেতু বলছে তুমি না, এসো সত্যি কথা অ্যাস্ট্রোলজি। বলছি, আমি এইটা পড়ে না মানে এটার জন্য অবশ্য আগের যে গুরুজির কাছ থেকে তো আবার আপনার কাছে এসেছি আমি, এই হুম গুরুর কাছে। তো হুম ওখানে যখন আমি মানে করি, প্রথম যেটা আমার হচ্ছে, আমার ইন্টারেস্টটা খুব বেড়ে গিয়েছিল এবং হুম মানে ও একটা কি বলুন তো, একটা জিনিস শিখতে গেলে না প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার ভিতরকার ইন্টারেস্ট। অবশ্যই উৎসাহ আর ইন্টারেস্ট এগুলো খুবই টিচার দরকার। করবে ওই ইন্টারেস্টটাকে ইনহ্যান্স করা, আর কিছু একদম না। আমি শিখবো আমার মতো করে, আপনি আর আমাকে কি শেখাবেন, কিন্তু সেটাই। আপনার কাজ হচ্ছে আমার ইন্টারেস্টটা গ্রো করে দেয়া। হুম, একদম হ্যাঁ একদম। সেইটা। কিন্তু ওনার ওখানে করতে গিয়ে না আমার জিনিসটা খুব ভালো লেগেছিল। প্রথম শিখি বাস্তু। হ্যাঁ, হুম আমার বরাবরই হয়তো ভিতরে ছিল, সেটা আমি বুঝিনি। কিন্তু হুম ওই যখন ঢুকলাম তখন ওইটা আমার ভালো লেগে গেছিল। এবারে হুম ওইটাই না আমার সবসময় মানে আমি যখন ঘুম থেকে উঠি না, আমার প্রথমেই চিন্তা হচ্ছে অ্যাস্ট্রোলজি, নাহলে বাস্তু, নাহলে প্রথমেই একটা চিন্তা। আর হুম সারা দিন ধরে আমি ওই চিন্তাই করি, কাজ হুম। করি কিন্তু চিন্তা করি, ব্যাংকে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, কিন্তু আমার ঘুরছে কিন্তু মাথায় ওইটা। এটা আমাকে খুব একদিন ভালো স্যার জিনিস, এটা খুব আমাকে ভালো একদিন জিনিস। স্যার বলেছিলেন যে, আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা উত্তর দিকে কেন ওষুধ রাখাটা ভালো? হুম আপনি তো বলছেন যে উত্তর দিকে ওষুধ রাখাটা ভালো কেন? হুম তখন উনি বললেন যে ওষুধটা হচ্ছে জলের কারক, মানে জলকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য উত্তর দিকে। এবারে আমি হুম যদি, আমার তো সব জায়গাতেই কেন কেন, আমি হুম বলছি তাহলে কেন ওষুধকে জল জল বলছে? ওষুধটা তো অন্য কিছু হতে পারতো, সেটা কেন জল? উনি আর কোনো কথা উত্তর দিলেন না, মানে উনি একটু বিরক্ত হয়ে গেলেন। হ্যাঁ, হুম কেন কেন উত্তর দিতে পারেন না? একবার তো বলবেন তো যে আমি এটা বলতে পারছি না, আবার সেটা আলাদা কথা। কিন্তু উনি এবারে আমারও মেজাজ গরম হয়ে, এইভাবে ওইটা যে কেন জল, সেইটা যে উনি বলতে পারেনি, তো এবারে আমার মাথার মধ্যে চক্কর দিচ্ছে। ওইটাই হচ্ছে আমার একটা সমস্যা। এইবারে হুম আমি হয়েছে কি, আমি সোনারপুর থেকে আসছি রাস্তা দিয়ে, এমনি ভালোই ছিল তখন, বৃষ্টি বৃষ্টি নয় এমনি। তো রাস্তার মধ্যিখানে কখন চলে গেছে জানেন, ওইটা ভাবছি যে কেন ওটা হচ্ছে না। তো যতক্ষণ না হয় ততক্ষণ আমার মানে ছাড়ে না আর কি। হুম, হুম এইবারে আমি করতে করতে আমার মানে জ্ঞান নেই, এবার শোনেন গাড়ি টাড়ি সব থেমে গেছে মানে। হ্যাঁ, এবারে হুম অনেকবার ওটা করছে, কিন্তু আমি তারপরে একজন বলছে আপনি সরে যান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, বলে ছাড়িয়ে দিল। এবারে আমি হুম আমার মতো করে, তারপরে আবার জ্ঞানটা অন্যরকম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হঠাৎ ওই রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছি, মানে তখন কিন্তু আমি চিন্তাটা ছেড়ে দিয়েছি। তখন হুম। হঠাৎ আমার খেয়াল হচ্ছে যে কেন জল তত্ত্বের কারক ওষুধ। কেন? কেন জানেন? কেন? আমাদের শরীরে হচ্ছে, আমরা লাইফ সায়েন্সে পড়েছি, আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, বুঝেছেন? হুম হুম লাইফ সায়েন্সে পড়েছি যে সায়েন্স বলছে 80% জল থাকে আমাদের শরীরে, আর হ্যাঁ 20% কোষের মধ্যে, 20% হচ্ছে আপনার ওই মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমের মধ্যে নানা রকম, আপনি পড়েওছেন নাকি জানেন, ওই যে হ্যাঁ সাইটোপ্লাজমের ভিতরে না রকম, মানে 20%, 80% হচ্ছে জল। এবারে ওষুধ কেন আমরা দিই? এই জলের যখন সাম্যতাটা আমাদের ডিসব্যালেন্স হয়, কখনো বেশি হয় কখনো কম হয়, বুঝলেন? হুম যদি কম হয় তাহলে আমাকে জলটা দিতে হবে। হুম হ্যাঁ, আর যদি বেশি হয়ে যায় তাহলে জলটাকে অ্যাবজর্ব করতে হবে। হুম হ্যাঁ, তাহলে ওষুধের যে যে কেমিক্যাল এলিমেন্ট গুলো থাকে, তার হুম কাজই হচ্ছে জলের ভারসাম্য রক্ষা করা। সেই জন্যই হুম। ওষুধ হচ্ছে জলের কারক। ওটা উনি বলতেই পারেন না, উনি আসলে অতটা লেখাপড়ায় উনি ভালো, উনি নিজেই বলেছেন বিএ পাস। জলের কারক মানে জলতত্ত্ব বলতে চাইছেন ওষুধকে? হ্যাঁ, না, ওষুধ জলতত্ত্ব নয়। তাহলে উনি তো বললেন না জলের কারক, এবং ওই উত্তর দিকে না, না, রাখা ভালো। উনি জানেন না কি করে এখন বলবেন। এ বাবা, ওষুধ হচ্ছে বায়ুতত্ত্ব। সেটা হচ্ছে বায়ুতত্ত্ব, যা। হ্যাঁ, ওষুধ হচ্ছে বায়ুতত্ত্ব। আচ্ছা, জলের তাহলে কারক। আপনি আপনি ওষুধ তো, আপনি ঘুমের ওষুধ খেলে কি হয়? ঘুম পায় তো? হ্যাঁ, আপনি 20 খানা ঘুমের ওষুধ খেয়ে নিন, কি হবে আপনার? আমার ঘুমিয়ে যাবে। আপনি পুরো ঘুমিয়ে পড়বেন, আর উঠবেন না তো। 20 খানা 50 খানা খেয়ে নিলে। আর তাই তো উঠছি না। হ্যাঁ, তো সেটাই তো বলছি, ওষুধ যদি অতিরিক্ত মাত্রায় আপনি খেয়ে নিলে ওটা বিষের আকার ধারণ, হ্যাঁ, হ্যাঁ, তাই কি না?
হ্যাঁ আপনি মদ খাওয়া লোককে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ অ্যালকোহল মদ খাওয়া সেটা। লোকেরা কি বলে যে আমার রাতের বেলা একটু ওষুধ দরকার, তা না হলে আমার ঘুম আসে না, বলে কি না? হ্যাঁ তা মদটা কি? মদটা মদ হচ্ছে অ্যালকোহল। মদ মদ কি ওষুধ না? হ্যাঁ মদের মধ্যে জল থাকে কি থাকে না? তাহলে ওটা জল তত্ত্ব কি জল তত্ত্ব না, ওটা কি তত্ত্ব? মদ কি তত্ত্ব বলুন? আপনার স্যারকে তো জিজ্ঞেস করবেন, যদি ওষুধ যদি জল তত্ত্ব হয় তাহলে মদও জল তত্ত্ব। আর মদ তো লিকুইড, মদ তো জল দিয়ে খায়, বলুন? না, মদ যদি ওষুধ হয় সেটা ওষুধ, সেটা আমি জল দিয়ে খাচ্ছি যে আলাদা ব্যাপার, কিন্তু ওষুধ ঠিক আছে, তো তাহলে সেটা। মদ কি তত্ত্ব? মদ তো লিকুইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদ লিকুইড, সেই হিসেবে বলতে পারেন এটা জল তত্ত্বের কারক। হ্যাঁ। মদ হচ্ছে বায়ু তত্ত্ব। হুম। আচ্ছা, ওষুধের দোকানে কি লেখা থাকে? কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। কি বলছেন? ওষুধের দোকানে কি লেখা থাকে? কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। হ্যাঁ, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। হ্যাঁ। তা ড্রাগের নেশা কারা করে? ড্রাগ কি জিনিস? ড্রাগ নেশাকারক বস্তু তো। হ্যাঁ। তাহলে ওষুধের দোকানে ড্রাগিস্ট কেন লেখা থাকে? সর্দি কাশির সিরাপ খেলে ঘুম আসে জানেন? হ্যাঁ 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 অনেক অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওষুধ ওষুধ কিনে খায় নেশার জন্য, জানেন? হ্যাঁ, হয়তো। তাহলে ওষুধ কি করে জল তত্ত্ব হবে? যে জিনিসের মাধ্যমে নেশা হচ্ছে আপনার শরীরকে অস্থির করছে, নেশা মানুষ করে কিসের জন্য বলুন? তার চিন্তার ভারসাম্য রাখার জন্য। হ্যাঁ, আমাদের চিন্তার মনের যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সকে ডাউন করে দেওয়ার জন্য। ডাউন করে দেওয়ার জন্য মানে হচ্ছে আমাদের মনের মধ্যে সবসময় যে একটা চিন্তা ভাবনা করার একটা প্রবণতা, যখনই আমরা নেশা করি সেটা পুরো ডাউন হয়ে গিয়ে আমরা একটা এমন স্টেজে চলে যাই যেখানে আমাদের আর চিন্তা চিন্তা বলে মনে হয় না। সেখানে আমরা হুম মজা পেতে আরম্ভ করি, কারণ সেখানে আমাদের চিন্তা কমে যায়। হুম 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 তখন একটা ট্রান্স মানে যেটাকে বলে ওই ধ্যান, আমরা ধ্যান যোগের কথা বলি না, হুম আমাদের মধ্যে একটা ধ্যান চলে আসে। আমি গাড়ি চালাচ্ছি তো গাড়ি চালিয়ে যাব, আমি কাঁদছি তো কেঁদেই যাব, আমি হাসছি তো হেসেই যাব, তাই কি না? হুম 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 মানে কোনো জিনিসের প্রতি আমাদের একটা ধ্যান কেন্দ্রিত হয়ে যায়। আমি ভালোবাসার কথা চিন্তা করছি তো ভালোবাসার কথাই চিন্তা করে যাব, আমি পোয়েম পড়ছি তো পোয়েমই পড়ে যাব, আমি কাউকে উল্টো পাল্টা কিস্তি দিচ্ছি তো কিস্তি দিয়েই যাব। তার মানে কি, আমার চিন্তা ভাবনা করার ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে আর আমার চিন্তাটাকে একটা দিকে ফোকাস করে দিচ্ছে, সেটাকে আমরা বলি নেশা। আর যে কারণে আমরা নেশা করি, কারণ আমাদের ওটা করতে খুব ভালো লাগে, কারণ নেশা করার পর আমরা বলি আমি হচ্ছি রাজা এখানকার, তাই কি না? বলে সবাই দেখি। হ্যাঁ আমি রাজা, আমি একাই মালিক, আমি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে কনফিডেন্স লেভেল মারাত্মক বেড়ে যায়, কিন্তু কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে তার পাও চলে, শরীরের ভারসাম্য হারায়, হারায় কিনা? আচ্ছা। কোনো হ্যাঁ, জিনিসকে হারাই টলানোর হারাই। কোনো জিনিসকে টলানোর কোন তত্ত্ব কাজ করে? কোনো জিনিসকে টলাচ্ছে, কোনো জিনিসকে নাড়াচ্ছে, সেটা কোন তত্ত্ব বায়ু করে? তত্ত্ব। বায়ু তত্ত্ব। অফকোর্স বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব। তাহলে যে জিনিস খাওয়ার পর আপনার শরীর চলতে আরম্ভ করছে সেইটা হচ্ছে বায়ু তত্ত্ব। আপনি অতিরিক্ত ঘুমের ওষুধ খান, আপনার শরীর চলতে আরম্ভ করবে। আপনি ভুলভাল ওষুধ খান, আপনার হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হয়ে গিয়ে শরীর চলতে আরম্ভ করবে। করবে কি করবে না? হ্যাঁ, করবে। তাহলে জল তত্ত্বকে কখনো কেউ টলে? টলে হচ্ছে বায়ু তত্ত্বকে। আপনার পিতৃতত্ত্বকে কমিয়ে দেবে, স্টেবিলিটি করার ক্ষমতাকে কমিয়ে দেবে। বায়ু তত্ত্ব কি করছে? পিতৃতত্ত্বকে মারছে। বায়ু হচ্ছে গাছ, পৃথ্বী কি? পৃথ্বী ঘুরে বেরোচ্ছে, পিতৃতত্ত্বকে তলিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? হুম 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 আমরা কি শিখলাম? বায়ু তত্ত্বের শত্রুকে। বায়ু তত্ত্ব কার শত্রু? পৃথিবী। পিতৃতত্ত্বের। কেন? পিতৃকে পৃথিবী। মেরে দিচ্ছে। তাহলে আমার হুম। মধ্যে যে স্টেবিলিটি, আমি যে সোজা গটগট করে হেঁটে যাচ্ছি, এই মদ খাবো, আর আমার সেই স্টেবিলিটি থাকবে না। আহ, তখন আমি একটা পা এদিকে ফেলবো আর একটা পা ওদিকে ফেলবো, আমার কোমরে আস্তে আস্তে জড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা। হ্যাঁ। তার মানে যে জিনিসটাকে আমি সঠিক পরিমাণে যদি খাই, অর্থাৎ হ্যাঁ। মদকে যদি আমি প্রতিদিন এক পেক করে শোবার আগে সঠিকভাবে খাই, তাহলে সেটা ওষুধ হতে পারে। কারণ যে কজন মদ খেয়েছে তাদের কারো করোনা হয়নি, বেশিরভাগ লোকেরই, রেগুলার যারা মদ খেয়েছে। মদ যদি আমি সঠিক পরিমাণ অনুযায়ী খাই, তাহলে সেটা আমার শরীরকে সুস্থ করবে। অর্থাৎ বায়ু তত্ত্ব আমাদের এই শরীরের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা বস্তু, যাকে আমরা ঠিকঠাক পরিমাণে যদি নিতে পারি তাহলে আমার শরীর ভালো থাকবে। আর যদি বায়ু তত্ত্বকে আমরা অধিক পরিমাণে নিয়ে নিই তাহলে আমাদের শরীর গন্ডগোল করবে, টলমল টলমল করবে। তাই বায়ু তত্ত্ব হচ্ছে মদ, বায়ু তত্ত্ব ওষুধ। মদ যদি আমরা প্রতিদিন এক পেক দু পেক শরীরকে মেনটেন করে খেতে পারি তাহলে এই মদ খাওয়া খুব ভালো। কিন্তু মদ যদি আমরা আকণ্ঠ পান করি প্রতিদিন তাহলে লিভারটা যাবে ড্যামেজ। আচ্ছা আচ্ছা। হুম। ঠিক সেরকমই ওষুধ যদি আমরা প্রমিনেন্ট টাইমিং এবং প্রমিনেন্ট ওয়েতে, প্রমিনেন্ট পরিমাণে যদি খাই তাহলে সেই ওষুধ আমাদের শরীরকে সুস্থ করবে। কিন্তু যেই ওষুধ হুম। আমরা উল্টোপাল্টা টাইমিং উল্টোপাল্টা প্রমিনেন্ট ভাবে খাচ্ছি না, সেই ওষুধ আমাদেরকে ড্যামেজ করবে, আমাদের শরীরকে নষ্ট করবে। হুম। ব্যথা হচ্ছে, ডাক্তার না দেখে ব্যথার ওষুধ খেয়ে নিলাম। মাথা হুম। যন্ত্রণা হচ্ছে, ক্রোসিন খেয়ে নিলাম। এই খেতে থাকুন আপনার কিডনিটা ড্যামেজ হবে। হুম। হুম। তাহলে বায়ু তত্ত্বকে ব্যালেন্স করা খুব দরকার। হুম। অতিরিক্ত কথা বলাও ঠিক না, ঠিক না। হুম। হ্যাঁ, তার মানে আপনি যে বুঝতে সাইড পেরেছেন? দিয়ে বললেন, যে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যেটা বললেন, সেটাতেও কিন্তু আপনার উত্তর দিকেই তাহলে ওষুধটা রাখা উচিত। উত্তর দিক। না, বায়ুতত্ত্বের দিকে রাখা উচিত। আপনার দেখুন, নর্থ ওয়েস্ট। পূর্ব দিকে। পূর্ব দিক তো অগ্নি। হ্যাঁ, নাহলে পূর্ব দিকে রাখবেন, আর হ্যাঁ। না হলে পশ্চিম দিকে। নর্থ ওয়েস্ট হচ্ছে পরাশরীয় জ্যোতিষমতে ওয়েস্ট হচ্ছে বায়ুতত্ত্ব। কিন্তু আপনি যদি বাস্তুতে চলে আসেন তাহলে বায়ুতত্ত্ব হচ্ছে পূর্ব দিক, জল তত্ত্ব হচ্ছে উত্তর দিক, হ্যাঁ। আকাশ তত্ত্ব হচ্ছে পশ্চিম দিক। হ্যাঁ। ঠিক আছে? মেটাল। হ্যাঁ, হুম। বায়ুতত্ত্ব পূর্ব দিক, হচ্ছে অগ্নি। দক্ষিণ দিকটা অগ্নি না? দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নি। বাস্তু মতে দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে পৃথিবী, আর পশ্চিম দিক হচ্ছে আকাশতত্ত্ব, আর উত্তর দিক হচ্ছে জলতত্ত্ব, পূর্ব দিক হচ্ছে বায়ুতত্ত্ব। যদি আপনি বাস্তু মতে দেখেন তাহলে তাহলে আমরা ওষুধকে বায়ুর জায়গায় রাখতে পারি, একটা পশ্চিম দিক একটা পূর্ব দিক। যারা মদ রাখে বাড়িতে তারা তাহলে পশ্চিম দিকে রাখবে, নাহলে পূর্ব দিকে রাখবে। আমার মতে মদ যদি রাখে পশ্চিম দিকে রাখবে, ওষুধ যদি রাখে পূর্ব দিকে রাখবে। তার কারণ হচ্ছে মদের কারক শনি, তাকে পশ্চিম দিকে রাখা উচিত, আর ওষুধের কারক হচ্ছে রবি, তাকে পূর্ব দিকে রাখা উচিত। আন্ডারস্ট্যান্ড? কিন্তু দুটোরই ধর্ম এক, শনি আর রবির ধর্ম খানিকটা একই। রবিও ইগো দেয়, শনিও ইগো দেয়, কারণ শনিই হচ্ছে রবির পুত্র। রবি নিজেকে রাজা মনে করে, শনিও নিজেকে রাজা মনে করে। রবি দশম ঘরটা শনির অধিপতি, দশম ঘরে রবিও দিকবলি হয়। তাই মাথায় রাখবেন, শনি আর রবি দুজনের ক্যারেক্টারই খানিকটা এক। রবির মধ্যে অহংকার প্রবৃত্তি বেশি, আমি ব্যাপার বেশি। শনির মধ্যে সেইটা কম, আমি ব্যাপারটা কম। তাদের মধ্যে ত্যাগ প্রবণতা বেশি, এই হচ্ছে পার্থক্য। বাকি অনেক কিছু মিল আছে, কারণ বাবারই তো সন্তান না শনি। হ্যাঁ, বাবার সঙ্গে। ঠিক আছে, আজকের মতন এইটুখানি থাক। আপাতত ওইটা আপনি হজম করুন আগে ভালো করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি 10th হাউসটা তো ইনকমপ্লিট হয়ে গেল, তাহলে কি ওটা পরের বারে কি 10th হাউসই হবে তো? 10th 11 12 একসঙ্গে করিয়ে দেবো, আর হ্যাঁ, বেশি নেই। একসঙ্গেই একসঙ্গে করে 3টে দেবে। করিয়ে দেবো। আর ভাবটাকে শেষ করে তারপরে আবার গ্রহতে আসবো। আচ্ছা, মোটামুটি আজকের ইম্পর্টেন্ট আপনার ক্লাসটা হয়ে গেল স্টুডেন্টরা কি তত্ত্ব। আসবে? আপনার স্টুডেন্টরা? যারা এরকম ভাবে করতে চাইছে তারা আসবে। আমি একজন তো বলেছিল, আমি তাকে দেখি ফোন করব যদি করতে চায়। কারণ দেখুন, ওকে এখন না ঢোকালে পরে ঢোকাতে গেলে ওরও অসুবিধা হবে, বুঝতে পারবে না।
এবার আপনি যেটা বুঝেছেন সেটা আপনি ওকে কিছুটা বুঝিয়ে দিতে পারবেন, তাতে আপনারও একটা সুবিধা হয়ে যাবে, কাউকে আপনিও শেখাতে পারবেন। হ্যাঁ, আমি আমার শেখাবো ওকে। হ্যাঁ, এবারে আপনি ও যদি যেইটা আমার হাজার যেইটা ঘন্টা প্রশ্ন শিখবেন। করে ব্যাস, মানে শেখাতে আর গেলে যদি ভেতরে যদি কিছু যদি থাকতে হাজার হবে। ঘন্টা প্রশ্ন করে আপনি হুম। যেটা পারবেন না সেটা আমাকে জিজ্ঞাসা করে নেবেন, আমি বলে দেবো ওকে। আর আচ্ছা। যেটা আপনার মনে হবে যে এটা একদম পারফেক্ট, যেমন এতদিন আপনি ওষুধকে জল তত্ত্ব ভাবতেন, তো হ্যাঁ, সেইটাকে সেই রকম ভাবে যাতে না হয়, ভুলভাল যাতে না হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আর 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 একটুখানি আমি দেরি করছি আপনাদের। হুম। আমার একটা নিউমারোলজিক্যাল স্যার ছিলেন না, আপনাকে আমি বলেছিলাম না যে একটা হ্যাঁ। আমি মোটামুটি ওইসব জানি এটা নিয়ে গেছি। হ্যাঁ। হ্যাঁ, তো ওই নিউমারোলজি স্যার আমাকে বলেছিলেন যে আর এই আগের গুরুজি আমাদের ফোন নিউমারোলজি করিয়েছিলেন জানেন। হুম। তো ফোন নিউমারোলজি করেছেন। এবারে উনি চাইছেন আমার ফোন নাম্বারটা উনি করে দেবেন এবং তার জন্য টাকাটা নেবে, হুম। বুঝতে পেরেছেন। হুম। এইবারে আমাকে বলছে যে আপনার চাহিদাটা কি, এবারে আমার কাছে মেজাজ, আমি আমার চাহিদা আমি তোমাকে বলতে যাবো কেন। হ্যাঁ, হুম। আমি কি চাহিদা করি না করি হুম। সেটাকে, এইসব হয়ে গেছে। তারপরে আমি নিজে নিজে করেছি, বুঝেছেন। উনি যে কি কম্বিনেশন হেন তেন সব উনি বলে দিয়েছেন। কত টাকা নেবেন বলেছিলেন করে দেওয়ার জন্য? উনি আমার কাছ থেকে বোধহয় 1,500 টাকা না 2,000 টাকা বলেছিলেন। বাহ! ঠিক আছে। আপনি করে নিয়েছেন তো আপনারটা? আমি আমারটা করেছি, আমি মনে মনে ভেবেছি যে আমার তো এমনিতেই আগের যে ফোন আপনি নাম্বারটা অতি কি নাম্বার জঘন্য। করেছেন বলুন? হ্যাঁ, কি নাম্বার করেছেন মনে মনে বলুন আমাকে, আমি দেখছি কতটা ঠিক করেছেন। ওই তো 9073258315। 9073258315। হ্যাঁ, তা কি শিখেছেন মোবাইল নাম্বারে, আর কি নাম্বারটা করেছেন এরকম? আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। এটা হচ্ছে কম্বিনেশনটা উনি হুম। যেরকম ভাবে বলেছেন কোনটা ভালো মন্দ এইভাবে, হুম। কিন্তু আর টোটাল নাম্বারটা এটা এবং কি কি ওটা কি কিভাবে নিউমোলজি শিখেছেন? হ্যাঁ, 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 এটা কি নিউমোলজি? কোন নিউমারোলজি উনি আমাকে বলেছেন এবং ওটা হচ্ছে উনি যেভাবে লাল কিতাবে যেটা পড়িয়েছেন সেইভাবে আমার যে রাশি মানে যে প্ল্যানেটটা খারাপ সেই প্ল্যানেটটা ওখানে মূল যে সংখ্যাটা সেইটার উপর দেয়া যাবে না, কিন্তু আমার যে প্ল্যানেটটা খারাপ সেইটাই আমি দিয়েছি। ইনি কি লাল এইবার কিতাবের নিউমোলজি করিয়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, লাল কিতাবের নিউমোলজি? উনি তো এইভাবেই আমাদের পড়িয়েছেন। আপনি নিউমোলজি যেগুলো শিখেছেন ওগুলো ফটো তুলে আমাকে পাঠাতে পারবেন? না, খাতায় লেখেননি? না, তাহলে ভিডিওতে? হ্যাঁ, বাবারে, ভিডিওতে আপনি ঠিক মানে কোনো যদি ভুল মিস্টেক আপনার দ্বারা হয় তাহলে আপনি জানবেন কি করে? ওই ওই ভিডিওতে আমাকে ওইভাবে শুনে শুনে করতে হয়, উনি ভিডিও সেই পাঠাতেন। ভিডিও আছে আপনার কাছে? হ্যাঁ, তা ওটা আমাকে ইয়েতে পাঠান, ওই কি বলে, টেলিগ্রামে যেরকম আমি আপনাকে পাঠাই ওই এই ভিডিওগুলো ধরে, ওরকম ভাবে পাঠাতে পারবো না, ওইভাবে ভিডিও পাঠাতে পারবো না। ভিডিওগুলোকে ধরবেন, ধরে তলাতে শেয়ার আছে দেখবেন, শেয়ারে ক্লিক করবেন, টেলিগ্রাম আসবে, টেলিগ্রামে কি আমাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা শুনুন না, হুম। আমাকে উনি এটা বুঝিয়েছেন, হুম। বোঝাবার পর মানে এবারে আমি আমার তা মতো আপনি করেছি। আপনি আমাকে বলুন নিউমোলজি কি শিখিয়েছে, আপনি কি শিখেছেন নিউমোলজি বলুন। মোবাইল নিউমারোলজি নিউমোলজি? আমি অন্য একটা স্যারের কাছে শিখেছি। নিউমারোলজি মানে উনি উনি আমাকে বললেন মডার্ন নিউমারোলজি। সেটা খুবই মানে অল্প, অল্প, খুব অল্প। তা আমাকে তো একটু বলুন কি অল্প কি শিখেছেন, আপনি কি শিখেছেন, যেইটুকানি ওই শিখেছেন আমাকে বলুন। ডেস্টিনি নাম্বার, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ওই রুট নাম্বার, সেই বেসিসের উপর কোন দিন আমার যাওয়াটা শুভ, কোন দিনটা শুভ নয়, কোন হ্যাঁ বলুন দিনটা বলুন আমার কোন দিনটা শুভ শুভ। বলুন একটুখানি। তো উনি আমাকে কি বলেছেন, 3 না 5, 7 হ্যাঁ। আর একটা কি, ওইটা যদি আমার মানে তারিখের টোটাল নাম্বারটা হয় তাহলে ওই দিন আপনার যাওয়াটা তারিখে? শুভ। না, 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 তাহলে ধরুন আজকে কত তারিখ, আজকে কত তারিখ বলুন, আজকে হচ্ছে আপনার মনে হয় 23 তারিখ। 23 তারিখ। হুম। 23 2 + 3 5, হুম। তাহলে আজকে যাওয়াটা শুভ। হ্যাঁ, আর যদি আমি ডেস্টিনি নাম্বার প্লে করি 5, 8, 13 আর ওইদিকে হচ্ছে 9। হ্যাঁ, হুম। তাহলে 2 দিয়ে 4 হচ্ছে 4, হ্যাঁ। 4টা ভালো না, বুঝতে পেরেছেন।
তাহলে আমি রুট নাম্বার অনুযায়ী সাইডটা কনসিডার করতে পারি যাবার পক্ষে, কিন্তু এই দিক থেকে ভালো নয়, তাহলে একদিক থেকে ভালো, তাহলে আমি যেতে পারি। অনেক সময় হয় কি রুট নয় নাম্বার কোথা থেকে পেলেন? এটা তো ওনারাই বলেছে, আমি কি বলবো বলুন। নয়টা আমি কোথা কি থেকে বলবো? পেলেন? আপনি তো শিখেছেন, হ্যাঁ আপনি হ্যাঁ, শিখেছেন তো আপনি বলুন নয়টা কোথা থেকে পেলেন? কি বলছেন? নয়টা কোথা থেকে পেলেন? নয়টা তো আপনার ওই এই ইয়ারটা তো, মানে কার আপনার ইয়ার? মানে আজকের হ্যাঁ ইয়ারটা? হ্যাঁ 2025 সেটা। তো আপনার ইয়ার কোথায়? এ তো আপনার আজকের ইয়ার সবারই আমার তো একই ইয়ারের হবে। সঙ্গে নয়, আজকে যে ডেট। এটা তো সবার জন্য একই। যে কটা মানুষ হ্যাঁ আছে সারা সবার পৃথিবীতে জন্যই সবার একই। জন্য একই, তাহলে সবার জন্য এক হলে কি করে হবে যে কার জন্য ভালো কার জন্য খারাপ? হ্যাঁ ওটা তো উনি আমাকে বলেছেন ওইভাবেই, যে এইভাবে হয়। এইভাবে কি কি হয়? আপনি ধরুন আজকে আমি একটা কি বলবো, আজকে উনি যা আপনি ধরুন বলেছেন সেইটা। আপনি আজকে ধরুন কোনো কাজ করবেন, আপনার জন্য লাকি না আনলাকি সেটা আপনি কি করে বুঝবেন? আর হ্যাঁ সেটা হ্যাঁ লাকি নাম্বার আনলাকি নাম্বার সেটা ডেট অফ বার্থে আপনার রুট নাম্বার অনুযায়ী বা রেজিস্ট্রি নাম্বার অনুযায়ী আমি বলতে পারি মৃত্যু রাশি কি শত্রু রাশি, এইরকম শত্রু নাম্বার, রাশি না, শত্রু নাম্বার কি মিত্র নাম্বার এইরকম। আরে বাবা রে, হ্যাঁ আপনি আপনি আমি তো জানি না গন্ডগোল কি বলবো, গন্ডগোল কি কি আজকে আর দেখুন আপনি আমাকে বলেছেন, আপনি আমাকে বলেছেন, আমি মনে হচ্ছে আপনি ঠিক, মানে ওরা যেটা বুঝিয়েছে ওদের ওরা বলছে বলছে আমি ওরাই ঠিক, ঠিক। কি করে না বলবো না, আমি কে ওরাও কি ঠিক, ঠিক? ওরাও ঠিক, আপনি আমিও ঠিক, কিন্তু আপনি তো ঠিক হতে পারছেন না। উনিও যেটা বলেছেন উনিও ঠিকই বলেছেন, উনি কিছু ভুল বলেন। আর আপনি যেটা বলছেন আপনি ঠিক দেখুন, আপনার যেটা আপনি বুঝেছেন সেটাকে কনফিডেন্সের সাথে বলতে পারছেন না। আপনি যেটা বললেন যে হ্যাঁ আজকের ডেট, মান্থ আর ইয়ার টোটাল যোগ হুম করলে যে সিঙ্গেল ডিজিটটা আসছে সেটা হচ্ছে 4। আর টোটাল যদি আমি যোগ করি মূলাঙ্ক 23 তারিখে, তাহলে 5 হচ্ছে। তাহলে যখন 5 হচ্ছে আপনার জন্য ভালো, কিন্তু 4 আপনার জন্য ভালো না, তাই তো? হুম। এবার আপনার আমার জন্য না, উনি বলছে ইন জেনারেল, এইটা ইন জেনারেল, এটা বলছে ইন জেনারেল, মানে ইন সবার জেনারেল এবার আপনার মাথায় বুদ্ধি আসবে না যে সবাই ধরুন আজকে যারা জুয়া খেলছে, হ্যাঁ আজকে 10 জন জুয়া খেলছে, 10 জনে জুয়া খেলছে, 5 জন জিতছে 5 জন হারছে, তাহলে হুম। ইন জেনারেল সবার জন্য সেম কি করে হলো? তো কি করে বলবো এখন? এটা তো উনি আপনার তো প্রশ্ন করা উচিত ছিল। আপনি আমিও প্রশ্ন করেছিলাম, হ্যাঁ, প্রশ্ন বলছি এটা ইন জেনারেল, সবার ক্ষেত্রেই হবে না। উনি যদি বলেন তা আমি কি বলবো সবার বলুন? ক্ষেত্রে কিভাবে হবে? আমি এটা হাউ ইজ বলেছিলাম দ্যাট এবং আমি পসিবল? ওনাকে অনেক প্রশ্ন করতাম, ওনার আবার ভালো লাগতো আমি প্রশ্ন করলে, এর যেমন ভালো সেটা তো লাগতো না ঠিক ওনার আবার আছে, ভালো লাগতো। কিন্তু উনি প্রপার তো উত্তরটাও তো দেবেন যে সবার জন্য ভালো কি করে হবে। আমার আমার জন্য আজকে আমি কারো জায়গায় কাজ পেলাম না, আর অন্য একজন একটা জায়গায় কাজ পেলো, আজকে তো অনেক ছেলে কাজ পাচ্ছে, হ্যাঁ আজকে অনেক ছেলে জন্মাচ্ছে, আজকে অনেকে টাকা ইনকাম করছে, আজকে অনেকে টাকা লস করছে। তাহলে যারা হুম। কাজ পাচ্ছে টাকা ইনকাম করছে তাদের জন্য ভালো হচ্ছে, যারা লস করছে তাদের জন্য খারাপ, তাহলে ইন জেনারেল সবার জন্য একই করে হচ্ছে। এই না ব্যাপারটা ছিল। ওটা আমাকে যাত্রার সময় শুভ সময়টা উনি এইভাবে বলেছিলেন, মানে একটা মিত্র সংখ্যা শত্রু সংখ্যা, হয়তো সেটা আমার আপনার মিত্র চার্টে। শত্রু কার সাথে হচ্ছে? মূলাঙ্ক ভাগ্য অঙ্কর সাথে? হ্যাঁ মূলাঙ্ক আপনার মূলাঙ্ক কি? ভাগ্যাঙ্কর সঙ্গে। আমার মূলাঙ্ক হচ্ছে 9, আর ভাগ্য আর অঙ্ক? হচ্ছে ডেস্টিনি নাম্বারটা হচ্ছে আমার 6। তাহলে আপনার লাইফে 9-6? 9-6 হ্যাঁ 6-9? ঠিক। 6-9-9-6, তাই তো? হ্যাঁ তাহলে আপনার যেটাকে বলে মিত্র সংখ্যাকে? তো সংখ্যাটা আমার ঠিক মনে নেই। যেমন ধরুন 9 এর সঙ্গে এমনিতেই তো আমরা অ্যাস্ট্রোলজিতে বুঝতে পারি 9 এর সঙ্গে সান হতে পারে, তারপরে হচ্ছে এক, সান মানে হচ্ছে এক, তারপরে হ্যাঁ, হচ্ছে 2 হচ্ছে মুন, তারপরে 3 হচ্ছে মিত্র রাশি হতে পারে, 1 2 3 এগুলো হচ্ছে মিত্র রাশি। 1 আমার ঠিক 2 মনে 3 নেই, উনি রাশি, হয়তো রাশি একটা কেন বলেছেন আসছে আমার। আপনার বারবার? রাশির সাথে তো এখন নয়, আপনি তো নিউমোলজি শিখছেন। না না নাম্বারটাই তো বলছি, সান হচ্ছে 1, 2 হ্যাঁ, হচ্ছে মুন, 3 হচ্ছে জুপিটার, তাহলে 1 2 মার্কারিও হতে পারে, 5 5টা মনে হচ্ছে নয়, আমি 1 আপনাকে 2। একটা জিনিস বলে দিচ্ছি দেখুন,
নয় ফ্রেন্ড ফ্রেন্ড দুখানা সংখ্যা সবারই হয় মোটের উপর। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। 7 অনেক ক্ষেত্রে একটু নেগেটিভ হয়ে যায়, 5 কোনো রকম ভাবে নেগেটিভ হয় না। তো এই 5 নাম্বারটা সবার জন্য বেটার, সবার জন্য। কারণ 5 হচ্ছে বুধের ঘর বা বুধ। কিন্তু যাদের ডেট অফ বার্থে 5 বেশি আছে তাদের জন্য আবার 5 সংখ্যা ভালো না। 5 যদি সবার জন্যই বেটার হয় তাহলে 5 তারিখে তো সবাই যা করবে সব শুভ হবে, তাও তো অশুভ হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনার আজকের দিনটা ভালো কি খারাপ এটা বুঝবেন কিভাবে? যে আজকের একটা হচ্ছে পার্সোনাল ইয়ার, একটা হচ্ছে পার্সোনাল মান্থ, একটা হচ্ছে পার্সোনাল ডে। পার্সোনাল ইয়ার মানে আমার কোন ইয়ারটা বেটার, পার্সোনাল মান্থ মানে আমার কোন মান্থটা ভালো, আর পার্সোনাল ডে আমার কোন দিনটা ভালো, এটা বের করা শিখিয়েছে? না, তাহলে আর কি কি শিখলেন? আমি কি করে জানি? তারপরে উনি আমার উনি যেটা শিখিয়েছেন ছেড়ে হয়তো, দিয়েছি। আপনি হয়তো বুঝতে পারেননি, না এটাও না হতে না পারে। না, আমার ওটা ওইগুলো কিন্তু আমার লেখা আছে, ওটা উনি লিখিয়েছেন। কি যেমন লিখিয়েছেন ওনারা আমি তো সেটাই তো বলছি, কি লিখিয়েছেন সেটা আমাকে পাঠান, আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, পাঠাবো। আপনি আপনি আমার নিউমোলজি কি কি শিখিয়েছেন সেগুলো ছবি তুলে পাঠান, আমি একটু দেখবো যে উনি কি শিখিয়েছেন। বাবা, আমি বললাম বাবা এইসব শিখে এইসব কাণ্ড করেছে। দেখে আমি সে পাঠাবো মা। হ্যাঁ কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এবার আপনার পার্সোনাল ডে কিভাবে বের করতে হয়, পার্সোনাল ইয়ার কিভাবে বের করতে হয়, পার্সোনাল মান্থ কিভাবে বের করতে হয়, আমি আপনাকে বলে দিচ্ছি ছোট ভাষায়, একদম ছোট ভাবে। আপনার ডেট অফ বার্থ কি? ডেট অফ বার্থ হচ্ছে আমি পুরোটাই 27 শিখে 4 4 1973। 1973। যখন আপনাকে পার্সোনাল ইয়ার বার করতে হবে তাহলে 1973টাকে বাদ দিয়ে দিন, ইয়ারকে বাদ দিয়ে দিন। সেখানে কি বসাবেন? আজকে কোন বছর চলছে, 2025 বসিয়ে দেবেন। তাহলে আপনার ডেট অফ বার্থ কি হলো? 27/4/2000 কত? 2025। 25। এবার এটাকে টোটাল করুন, কত হচ্ছে? 27 9 ছেড়ে দিন, 25 9 ছেড়ে দিন, তাহলে আপনার পার্সোনাল ইয়ার হলো 4, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার পার্সোনাল মান্থ কি করে বার করবেন? 4টা বাদ দিয়ে দেবো, 4টা বাদ দিয়ে ওখানে বসাবো 8। মান্থটা যখন করবেন তখন ওইভাবে করবেন যেভাবে বললাম। আর ডেটা কিভাবে বার করবেন? এটাও সিমিলারলি ডেটে বাদ দিয়ে আজকের তারিখটা দেবো 23। আপাতত এই দুটোর মধ্যে কিছু ব্যাপার আছে, এটা চেঞ্জ করতে হয়, ওরকম ভাবে নর্মালি করলে অসুবিধা হতে পারে। আজকের মতন আপনি শিখে রাখুন গেছি পার্সোনাল ইয়ার কিভাবে বের করতে হয়, আমি পরের দিন আপনাকে শিখিয়ে দেবো পার্সোনাল মান্থ আর পার্সোনাল ডে কিভাবে বের করতে হয়। পার্সোনাল ইয়ার এখন আপনার কি চলছে? 4 চলছে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 28/1/1986। 28/1/1986, ওকে আমি বাদ দিয়ে দিলাম, 2025 করলাম। 28-1, তারপরে আবার জানুয়ারির 1, 1 আর 1 2, আর এদিকে 9, 9কে 9 দিয়ে যোগ করলে 9 হয়, তাই 9কে সবসময় বাদ দিয়ে দেবেন। তাহলে 1 আর 1 2 হয়ে গেল। আমার পার্সোনাল ইয়ার চলছে হচ্ছে 2, আর আপনার পার্সোনাল ইয়ার চলছে হচ্ছে 4। বুঝতে পারলেন? হ্যালো? হ্যাঁ। ঠিক আছে, কিভাবে পার্সোনাল ইয়ার বের করতে হয়? যখনই পার্সোনাল ইয়ার 2 আসবে, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, তাই চন্দ্র মানে মাইন্ড, মা, এদেরকে নিয়ে এই ইয়ারটা আমাকে একটু এগোতে হবে, চিন্তা ভাবনা বেশি করতে হবে। আর পার্সোনাল ইয়ার যখনই 4 আসে তখন কি হয়? মানসিক আপস অ্যান্ড ডাউন, রাতে ঘুম না হওয়া, বাইরে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, ঘোরা, এন্টারটেনমেন্ট, কিন্তু খরচা বেশি, শারীরিক ইস্যু, এই দুটো জিনিস হয়। তা 4-এতে এই জিনিসটা হয়। তা আপনার এই বছরে কিন্তু এইগুলো হবে। আর রিসার্চ ওরিয়েন্টেড কাজ। বুঝতে পেরেছেন? খরচা প্রচুর হবে, বাইরে ঘুরতে যাবেন,
প্রচুর মনে প্রশ্ন আসবে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করবেন, আর মাঝে মাঝে একটু হেলথের দিকটা একটু ডিস্টারবেন্স দেখা দেবে। ঠিক আছে? আর রিলেশনের দিক থেকে ফ্যামিলির যে রিলেটিভরা যারা আছেন তাদের সাথে অতটা ভালো এই বছরটা বনিবনা হবে না। আমার কোনোটারই পরিবর্তন ছিল না কারোর সঙ্গে। হ্যাঁ, এবার সামনের যে বছর 5 আসছে, এই 5-এতে দেখবেন পার্সোনাল ইয়ার 5 আসছে। তা 5টা কখন আসবে পার্সোনাল ইয়ার? এটা আপনি ফেব্রুয়ারির পরে ধরতে পারেন। প্রত্যেকটা বছরের ফেব্রুয়ারির পরে ধরতে পারেন যে আপনার পার্সোনাল ইয়ার চেঞ্জ হবে। তা পার্সোনাল ইয়ার যখন 5 আসবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন আপনার লাইফে একটা পজিটিভ পরিবর্তন আসবে। কেন? কারণ আপনার মূলাঙ্কর ভাগ্যঙ্কর বন্ধু হচ্ছে পার্সন। আর একটা হয় অ্যাঞ্জেল নাম্বার, সেটা শিখিয়েছে কুয়া নাম্বার যেটাকে বলে। কি বলেন? বলুন আপনার কুয়া নাম্বার কি? 1973 না আপনার জন্ম? বলুন কুয়া নাম্বার কি? আমি এটা তো জানি না, আমি এটা ইউটিউবে দেখেছি। যা বাবা, আপনার কুয়া নাম্বার কি আপনি জানেন না? না জানেন না? না, তাহলে আপনি ইউটিউবে কি দেখেছেন? ইউটিউবে আমি একটা ওরকম কুয়া নাম্বার একটা ওইসব আছে দেখেছি, একটা আর একটা কি এই কিসব লেখা নিউরোলজি কুয়া নাম্বার শিখিয়ে দিচ্ছি, কুয়া নাম্বার শিখিয়ে দিচ্ছি। ধরে নিন 1973, তাই তো? 9কে কখনো যোগ করবে না, 9কে ছেড়ে দিন। তাহলে 9কে ছেড়ে দিলে কি কি সংখ্যা রইলো? 7, 1 আর 3। তাহলে 7 আর 3, 10 আর 1, 11, টোটাল হয়ে গেল 2, তাই তো? এবার মেয়েদের ক্ষেত্রে 4 দিয়ে যোগ করে দিতে হয়। যে নাম্বারটা এলো আপনার সিঙ্গেল ডিজিট 2, মেয়েদের ক্ষেত্রে 4 দিয়ে যোগ করে দিতে হয়। তাহলে আপনার কত হলো কুয়া নাম্বার? 6। তাহলে আপনার ক্ষেত্রে 6 কবার এলো? 2বার। 6 আপনার ক্ষেত্রে 2বার এলো, তাই আপনার কি হবে? আপনি প্রচন্ড অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নের দিকে চলে যাবেন। কবে? হ্যাঁ, কবে? আপনার ভেতরে থাকবে, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করবেন। আমি বরাবরই একটু একটু পিটপিটে হবেন, যেটাকে বলে বাই টাইপের হয় না, একই জায়গায় ধুচ্ছেন পুচ্ছেন, একটা জিনিস হাত ধুচ্ছেন তো ধুতেই থাকছেন। আর আমি খুব স্যাটিসফাইড হতে পারি না, কারণ হ্যাঁ, কাজেও কাপড় কাচ্ছেন তো কেচেই যাচ্ছেন, যতক্ষণ না ময়লা বেরোচ্ছে ততক্ষণ ঘষে যাবেন, যতক্ষণ ঝাঁট দিয়ে যাচ্ছেন তো ঝাঁট দিয়েই যাচ্ছেন, নেতা দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। কেউ যদি নেতা পা পাড়িয়ে দেয় তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, মাথা গরম। ঠিক আছে? তা আপনার এই 6 সংখ্যা যখনই আপনার বেড়ে যাবে এই জিনিসটা হবে, আর আপনার হাতের রান্না খুব ভালো হবে। হ্যাঁ, আমি রান্না করি না জানেন, কিন্তু আমার আপনি করেন না, কিন্তু যদি করতে চান তাহলে আপনার হাতের রান্না খুব ভালো হবে। হ্যাঁ, আমার কনসেপশন খুব ভালো, আর আমি খেতে খুব ভালোবাসি। আমি রান্নার লোককেই বলি যে তুমি এইটা এইভাবে করো, আর আপনি 6 নাম্বার, না আমি বলেছি, আমি কিন্তু করি না। জন্য আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, মানে ফ্যামিলির কথা সবসময় চিন্তা করবেন। ফ্যামিলি যে আপনার ভালো হোক খারাপ হোক, কিন্তু ফ্যামিলিকে ছাড়তে পারবেন না, ফ্যামিলির কথা চিন্তা করবেন। আমার ফ্যামিলিতে কেউই নেই, আমার মা আছে। হ্যাঁ, মায়ের প্রতি প্রচন্ড টান থাকবে। হ্যাঁ, টান থাকবে, কিন্তু মা তো অসুস্থ, আর আমার ভাই তো আছে। আপনাদের ফ্যামিলিতে কারো সুগার থাকতে পারে। হ্যাঁ, আমার মায়ের আছে। আপনার দোকানে 6 না, 666, আপনারও পরবর্তীকালে সুগার আসতে পারে, তাই আপনাকে এখন থেকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল। আপনি দেখবেন সব খাবার খেতে পারবেন না, আপনি অনেক চুজি। আপনার যেটা রসনা প্রিয়, আপনি যেটা খেতে পছন্দ করেন সেইটাই খাবেন, আপনি সব খাবার খেতে পারবেন না। না, আমি সব খেতে ভালোবাসি, কিন্তু আমি সব খাবার খাই না। আমি সাধারণত নিরামিষ খেতে ভালোবাসি। চুজি, আপনি চুজি যে আপনি এইটা খাবেন, ওইটা খাবেন, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, আমি এটা খাই না, আমার এটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগে। এই ধরনের চুজিনেস আপনার আছে, বাদ বিচার আছে। আমারও যেমন কি, আমারও তো বাদ বিচার নেই। আমাকে যা দেবেন, যখন খিদে পেলে আমি খাবো, খিদে না পেলে আমি খাবো না। কেতু তো আপনার সেকেন্ড হাউসে না? হ্যাঁ, কেতু সেকেন্ড হাউস। হ্যাঁ, কেতু আপনি ভাজাভুজি খেতে ভালোবাসেন। ভালোবাসা আমার নেই, কেতু সেকেন্ড হাউসে ভালোবাসা বলে কিছু নেই। আমাকে খিদে পেলে যা দেবেন আমার ভালো লাগবে, আর খিদে না পেলে যাই দেবেন আমার ভালো লাগবে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম? না, আমি আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তবে তা বলে ওইসব মাংস খেতে খুব একটা ভালোবাসি না, আপনার যেটা পছন্দের খাবার সেগুলো আপনি খান। হ্যাঁ, যেটা ফল টল খেতে ভালোবাসি আমি। ঠিক আছে, আপনাকে আমি শিখিয়ে দিলাম কুয়া নাম্বার কিভাবে বের করতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কিন্তু আপনার কাছে অনেক কিছু শিখেছি। আমি 3-4 মাসের মধ্যে এতটা মানে বলবো আর আপনাকে। আমি
আমি বললাম যে আমি তো confident, মানে আমি কি শিখেছি সেটা বড় কথা না, আমি একটা বলতে পারি, মিথ্যে কথা হোক সত্যি কথা হোক, আমার একটা কনফিডেন্স এসেছে যে আমি যাই হোক এটা বলতে পারবো। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে ওটাই। পেরেছেন? ফার্স্টে আপনি যদি সূত্রটা জানতে পারেন না, যে হ্যাঁ এইটার হ্যাঁ, একটা সূত্র, একটা হ্যাঁ, চার্ট আসলে আপনি কনফিডেন্স সাথে বলতে পারবেন যে রবি এখানে আছে, তোমার আত্মা এখানে আছে, চন্দ্র এখানে আছে, হ্যাঁ, তোমার মন এখানে আছে। হ্যাঁ, আপনি কম করে 20খানা প্রেডিকশন দেবেন, হ্যাঁ, 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 আমি কনফিডেন্ট সেটাই দেখবেন আর ওকে কেউ না বলছি যে করতে পারবে আমি না। এবারে বলবো তোমাকে, হুম। স্যার তো বলবেন কিন্তু আমি তোমাকে বলবো, স্যার বলার পর আমি তোমাকে বলবো, সেইটা তুমি শুনবে। হ্যাঁ, যে তোমার ভালো লেগেছে কিনা। ঠিক আছে, তারপরে তো এখন তত্ত্ব জেনে গেছেন। এখন হ্যাঁ, তত্ত্বর খেলা যদি একটু বলে দেন যে তোমার তো বাবাই জল তত্ত্বে 5খানা প্ল্যানেট, তুমি তো প্রচন্ড ইমোশনাল হবে হ্যাঁ, এবং তোমার মোটাপা চলে আসবে, থলথলে শরীর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো অন্য একটাতে ভিডিওতে আপনি বলেছেন আমাকে। হুম। সেই জিনিসগুলোকে যদি আপনি আস্তে আস্তে আরো শিখে নেন, তাহলে তো অটোমেটিক্যালি আপনি ধরবেন আর প্রেডিকশন করবেন না। হুম। ধরবেন আর প্রেডিকশন আচ্ছা, করবেন। আর একটুখানি আপনাকে সময়টা নষ্ট করেছে। হুম। ওই যে নিউমেরিক্যাল স্যার তখন ওই ফোন নাম্বারটা দেখে বলেছিলেন যে আপনি যে ফোন নাম্বারটা নিয়েছেন আপনার আগের ফোন নাম্বারের থেকে অনেক বেটার। আর আমি বললাম তো আমার তো টোটাল নাম্বার 7 হচ্ছে, তাহলে তো আমি সবার কাছ থেকে ডিটাচ। হুম। হ্যাঁ, আমি তো বলছি না, এটা আপনার সাপে বর হয়েছে, এটা হুম। হচ্ছে আপনার এই অ্যাস্ট্রোলজির লাইনে যখন আছেন তখন এই ফোন নাম্বারটা আপনার, এটা আপনার পক্ষে ভালো। আমি কিন্তু ফোন নাম্বার নেবার করেই কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। হ্যাঁ, সেটা ভালো জিনিস জানেন? না, 7 নাম্বারটাকে আপনি ইনহ্যান্স করে দিয়েছেন না। আর আপনি তো বললেন যে কেতুকে যখনই ইনহ্যান্স করবেন তখনই মানে হ্যাঁ, বায়ুতত্ত্ব ভালো অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, ইন্টেলিজেন্সি আপনার আসতে আরম্ভ করবে, আপনার মধ্যে কনফিডেন্স আসতে আরম্ভ করবে, আপনি বলতে আরম্ভ হ্যাঁ, করবেন লোককে। এতদিন ঠিক মতো বলতে পারছিলেন না, এবার আপনি গুছিয়ে বলতে পারবেন, আপনার হ্যাঁ। মধ্যে কনফিডেন্স ডেভেলপ হবে। কিন্তু আবার অতিরিক্ত বললে কিন্তু মাতাল হয়ে যাওয়ার ব্যাপার থাকে। এই জিনিসটা বায়ু তত্ত্বকে অতিরিক্ত কিছু করতে যাবেন না, বায়ু ওভারডোজ। তত্ত্বকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। হ্যাঁ। না, আমার কোনোদিনই ব্যালেন্স, ওটা ওভারডোজ হবে না, কারণ ওখানে তো কেতু বসে আছে, ওই শিখে হ্যাঁ, দেবে। আপনার প্ল্যানেট অত নেই না। যাদের বায়ুতত্ত্বে প্রচুর প্ল্যানেট থাকে তারা দেখবেন ও বড় বড় কথা বলবে খালি, হাঁকাই দেবে, হ্যাঁ, হাঁকাই, কিছু কাজের কাজ করবে না। ওই যে স্যারের না মিথুন রাশিতে আছে, মার্স আছে, মুন আছে, মার্কারি আছে, বুঝতে পেরেছেন? বাবা, মিথুন রাশিতে 3টে প্ল্যানেট, তো তো হাঁকাই দেবে, শুধু বড় বড় কথা বলবে, কাজের কয়েকদিন কাজ বড় কিছু বড় করবে না। কথা। আমি একদিন বলেছি আপনি এত বড় বড় কথা বলেন কেন? কিছু করার নেই না, ওনার চার্টে আছে না, ওই জন্য বলেন। হ্যাঁ, উনি আর কি করবেন? হুম। উনি অ্যান্সারটা কি দিয়েছিলেন, যে আমার চার্টে মিথুন রাশিতে বায়ুতত্ত্বে 3টে না, প্ল্যানেট, উনি 4টে প্ল্যানেট। কিছুই বলেননি, আমি তো ওনার কথাতেই আমি ওনাকে বললাম যে আপনার এইগুলো আছে। রাশিটা বলতে পারিনি আমি, উনি তো প্ল্যানেটের হাউস নিয়ে কথা বলেন, আমি বলেছিলাম আপনার প্ল্যানেটে, আপনার হাউসে এটা আছে। সেই তত্ত্ব জেনে গেলে আপনি আর করতে পারবেন না। বায়ুতত্ত্ব মানে ইন্টেলিজেন্সি, কিন্তু অতিরিক্ত প্ল্যানেট যদি বায়ুতত্ত্বে থাকে, তাহলে এরা কিন্তু ফরফিট করে, টুপি পরানোর কাজ করে। মার্কেটিং এ আর যারা থাকে টুপিই তাদের, তো পড়ায়, হ্যাঁ, ওই তো মার্কেটিং দেখলেন এ তো যারা জল থাকে তাদের তত্ত্বের জন্য, কারো ওষুধ। মার্কেটিং যারা করে, যারা সেলসম্যান, তাদের জন্য বায়ুতত্ত্বে 3-4টে প্ল্যানেট থাকা খুব ভালো, কারণ তারা হ্যাঁ, লোককে মাথায় টুপি পরিয়ে টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা। ঠিক আছে, তাই বায়ুতত্ত্বে বেশি প্ল্যানেট থাকা মানেই এরা বড় বড় হাঁকুনি মারবে। পৃথ্বীতত্ত্বে অতিরিক্ত প্ল্যানেট থাকা মানে এরা স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে যাবে মানে সবার সাথে মিশতে পারবে না, চুজি হয়ে যাবে। ভাই আমি ভাই ওরকম পারবো না, আমি আমি যেখানে আছি সেরকমই আছি ভাই, ভালো আছি, আমাকে আমাকে আমার মতন থাকতে দাও। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক পৃথ্বীতত্ত্ব, তাই, আমার মানসিকতাও তাই। আমি পৃথ্বীতত্ত্বতে করে স্টেবল হয়ে মিশতে যাবে, ভালোবাসি। পৃথ্বীতত্ত্ব সবার সাথে মিশতে পারবে না, কারণ স্টেবিলিটি না, সব জায়গায় যেতে পারে না। বায়ুতত্ত্ব কি, বায়ুতত্ত্ব সবার সাথে মিশবে, হাসবে, ঠাট্টা করবে, লোকের সম্বন্ধে কুটকচালি করবে, এদিক থেকে যাবে ওদিকে যাবে, ঢপ মারবে, মিথ্যে কথা বলবে, বাড়ি বাড়ি কথা হ্যাঁ। বলবে, কিন্তু হুম, পৃথ্বীতত্ত্ব পারবে না ওটা করতে। হুম। জল তত্ত্ব কি করবে? আইনস্টাইনের মকর রাশিতে ছিল সান, স্যাটার্ন, ভেনাস এন্ড মার্কারি, 4টে হ্যাঁ, ছিল। তো উনি পিতৃতত্ত্ব মানে এক জায়গায় স্থির, এবং তিনি আর সে একটা মিশতেন না, আলাদা জায়গা নিজেকে নিজের তৈরি করেছিলেন এবং সারাক্ষণ ওই হ্যাঁ, নিয়েই পড়ে থাকতেন। ওই নিয়েই করে থাকতেন। বুঝলেন? তা সেই হচ্ছে ব্যাপার। এবার না, এবার বায়ুতত্ত্বেও বড় বড় ডাক্তাররা আছে, বায়ুতত্ত্বেও বড় বড় হ্যাঁ, ইঞ্জিনিয়াররা আছে, বায়ুতত্ত্বেও সায়েন্টিস্ট আছে, কিন্তু তাদের ক্যারেক্টারটা ওরকম হবে। এবার দেখুন হ্যাঁ, খুব পিতৃতত্ত্বের টপিকই। ক্যারেক্টারটা, হ্যাঁ, পিতৃতত্ত্বের ক্যারেক্টারটা একটু আলাদা হবে। এবার জল তত্ত্বে হয়ে গেল রুদালি, আমাকে ওইটা কেন বললো, ইমোশনাল, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে আমার সন্তানের মতন দেখি, আমি ওকে কত ভালোবাসতাম, ও আমার সাথে এত বাজে ব্যবহার করলো,
সারাক্ষণ ইমোশনাল কথাবার্তা। আর যদি অগ্নিতত্ত্বে থাকে তো এদের অগ্নি নেওয়া খুব মুশকিল হয়ে যায়। প্রচন্ড নলেজেবল থাকে, প্রচন্ড অগ্নি তেজ, এরা কাউকে তোয়াক্কা করে না, এরা নিজেকে শের মনে করে কিন্তু অহংকারী হয়ে যায়। কিন্তু এদের মধ্যে নলেজ, প্রকৃত নলেজ এদের মধ্যে থাকে যাদের মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি। ঠিক আছে, তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এইবার যদি অগ্নিতত্ত্বে চলে আসে বৃহস্পতি মানে আকাশ তত্ত্ব, তাহলে তো আর কথাই নেই, তাহলে তো গুরু, এরা গুরু হয়ে গেল, জগৎ গুরু। বায়ু তত্ত্বের অগ্নিতত্ত্বের মধ্যে চলে এসছে আকাশ তত্ত্ব। ঠিক আছে, যদিও কনফ্লিকশন আছে, কারণ আকাশ তত্ত্ব অগ্নিতত্ত্বকে কাটে। এই সরি, কনফ্লিকশন বলতে আকাশ তত্ত্বের আর হচ্ছে অগ্নিতত্ত্ব, না কনফ্লিকশন খুব একটা নেই। বায়ু তত্ত্বে বসলে তাহলে কনফ্লিকশন হতো আকাশ তত্ত্ব। বৃহস্পতি যদি বায়ু তত্ত্বে বসে তাহলে একটা কনফ্লিকশন তৈরি হয়। তাই দেখবেন বৃহস্পতি আর বুধের একটু প্রবলেম হয়। বায়ু তত্ত্বে তো বুধ আছে, এদিকে শুক্র আছে, আর ওদিকে শনি আছে। যাই হোক, অগ্নিতত্ত্বে বৃহস্পতি মারাত্মক এক্সিলেন্ট, কারণ আকাশ তত্ত্ব হচ্ছে বৃহস্পতি, সে বসছে অগ্নিতত্ত্বে, মানে নলেজ নলেজ নলেজ। কিন্তু এদের মধ্যে প্রবলেম কি হয়ে যায়, প্রচন্ড অহংকার হয়ে যায়, কনফিডেন্ট লেভেল মারাত্মক হাই থাকে, এবং এরা কাউকে তোয়াক্কা করে না, কাউকে এরা কাছে আসতেও দেয় না, এদের গাম্ভীর্যতে কেউ চট করে কাছে যেতেও পারে না, এবং এরা সবার কথা কেটে দেবে, নলেজেবল কথা বলবে, সবসময় উঁচু দিকে, উচ্চ আকাঙ্ক্ষা, ভালো দিকে যাওয়ার চেষ্টা। নেগেটিভ মাইন্ড এরা হবেই না, কখনো নিরাশাবাদী হবেই না। জল তত্ত্বের লোকেরা নিরাশাবাদী, অগ্নিতত্ত্বের লোকেরা আশাবাদী। জল তত্ত্ব নিচেতে যাবে, জল সবসময় নিচে যায়, আগুন সবসময় উপরে ওঠে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ। জল তত্ত্বের লোকেরা সবসময় নেগেটিভ লোকেদের সাথে, এরা রিক্সাওয়ালার সাথেও মিশতে পারবে, নেতার সাথেও মিশতে পারবে। অগ্নিতত্ত্বের লোকেরা রিক্সাওয়ালার সাথে মিশতে পারবে না, তারা সবসময় হাইফাই জায়গায় যাবে। বুঝতে পেরেছেন? জল তত্ত্ব কি, জল তত্ত্ব সবার জন্য তৃপ্তিদায়ক জিনিস। আপনার তেষ্টা মেটাবে জল, আর কেউ না। আপনার তৃষ্ণা মেটাবে একমাত্র জল, আর কেউ না। তাই জল তত্ত্বের, যে যাই হোক, ইমোশনটা হচ্ছে আসলে ইমোশনেই শান্তি আছে। হ্যাঁ, তাই জল তত্ত্ব হচ্ছে আপনার তৃষ্ণা মেটাবে। তাই জল তত্ত্বের প্রতি আলাদাই আকর্ষণ থাকে মানুষের, জল তত্ত্বের প্রতি আলাদাই আকর্ষণ থাকে। তাই জল তত্ত্ব হচ্ছে রিলেশনশিপকে বোঝায়, অগ্নিতত্ত্ব হচ্ছে রিলেশন ব্রেক। ঠিক আছে, এই তত্ত্বের খেলা অনেক কিছু আছে, আপনাকে বলতে থাকলে সারাদিন কেটে যাবে। চলুন, আর 2 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেল। ঠিক আছে, 11:30 ক্লাস, 12:30 আপনি তত্ত্ব ওয়াইজ এটাকে এক্সপ্লেন করবেন তো পরে, মানে এখন বলছি না। আরে দাঁড়ান, আপনার সবে 10খানা এখনো ভাব শেষ হলো না, আপনি তত্ত্ব নিয়ে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আগে এগুলোকে ভালো করে দেখুন, বুঝুন, প্রত্যেকটার মধ্যে তত্ত্ব আছে, প্রত্যেকটার মধ্যে। আচ্ছা, তবে আপনার যে ভিডিওগুলো করেছেন না, যেগুলো আপনি ইউটিউবে যে ভিডিওগুলো করেছেন, আমি লাস্ট 5 years আগে আপনি করেছেন, তাই তো? 5 বছর আগে থেকে আপনি স্টার্ট করেছেন। আপনার যে কত 10টা আমি ভালো করে মানে পড়েছি, মানে শুনেছি আর কি, তার মধ্যে খুব ভালো এক্সপ্লেন করেছেন। আমার তো দুঃখী হয়ে গেলাম, আমি ভালো ভালো কথা সবকিছু দিতে গেলাম, কেউ কিছু করছে না। আর সবচেয়ে বড় কথা, টাকারও ব্যাপার ছিল, টাকা রেগুলার খরচা হচ্ছে, আমি আর পারলাম না টানতে। তখন আমি তো ভাবলাম যে আর করে লাভ নেই, আমি নিজেই করবো, যেটুখানি পারবো করবো। তারপর থেকে ভিডিওর কোয়ালিটি খারাপ হতে আরম্ভ করলো। দরকার নেই আর ভিডিও কোয়ালিটি, জেনে নলেজ নিয়ে দরকার, নলেজ দিলেই হলো, ব্যাস। প্রথম ভিডিও করতাম, কোয়ালিটি একটা ছেলেকে দিয়ে করাতাম, কিন্তু টাকা নিত। তারপরে আস্তে 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 দেখলাম না, দরকার নেই। ভালো বলেছেন, মানে ইউরেনের সেকশন প্লুটো নিয়ে করোনার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো এক্সপ্লেন করেছেন, এগুলো খুব সুন্দর। আগে বুঝতাম না, এখন বুঝি, তো খুব ভালো, খুব সুন্দর ইউটিউব। আমি এইসব তত্ত্বের ব্যাপারে প্রচুর ভিডিও দিয়েছি, আপনি দেখবেন। তারপরে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, পৃথিবীর কিভাবে এইগুলো তৈরি হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, কারণ এইগুলো জানা খুব দরকার। তারপরে রবি কোন কোন স্থানে থাকবে, যেটাকে আমি আপনাকে বলছিলাম, যে সকাল 6টার সময় জন্মালে রবি লগ্নে থাকবে, সেই নিয়ে আমি একটা ভিডিও, সব আছে আমার, প্রচুর ভিডিও আছে, কিন্তু সেরকম ভাবে হয়নি। যাই হোক, আজ নয় কাল হবে, এই হচ্ছে ব্যাপার।
এখন তো আপনার এইগুলোই তো ভিডিওতে দিই, আপনাকে শেখাচ্ছি যেগুলো সেগুলো হ্যাঁ, মাঝে মাঝে হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ। ছেড়ে দিই, কারণ এগুলো কিন্তু একটা জিনিস আপনাকে আমি যেটা বলছি যে আপনি করেন, এই যে